শোনো, আমরা আগের দিন সন্ধি পড়া শুরু করছিলাম। আমরা খাঁটি বাংলা আসসালামু সন্ধি। আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটু এদিকে মনোযোগ দিই। আমরা আগের দিন কি পড়ছিলাম? খাঁটি বাংলা সন্ধি পড়েছিলাম। আমরা আজকে পড়বো সংস্কৃত বা তৎসম সন্ধি। সংস্কৃত বা তৎসম সন্ধি, এটা শুরু করবো আজকে। তো আমরা আজকে আশা করি যে স্বরসন্ধি পার্টটা আমরা আজকে কমপ্লিট করার চেষ্টা করব। যদি স্বরসন্ধি পার্টটা কমপ্লিট করতে পারি তাহলে হয়তো ম্যাক্সিমাম আর 2 দিনের মধ্যে আমাদের সন্ধি ক্লিয়ার হয়ে যাবে, অর্থাৎ এই সপ্তাহের মধ্যে আমাদের সন্ধি শেষ হয়ে যেতে পারে। সংস্কৃত বা তৎসম সন্ধি বেসিক্যালি 3 রকম। নাম্বার 1 স্বরসন্ধি। নাম্বার 2 ব্যঞ্জন সন্ধি। এবং নাম্বার 3 বিসর্গ সন্ধি। ভাইয়া, কোনটা সংজ্ঞা কি আমরা কি একটু জানি? জানা আছে আমাদের কারো? বলতো ভাই, স্বরসন্ধি কাকে বলে? স্বরসন্ধি স্বরসন্ধির মিলনকে স্বরসন্ধি বলে। তাকে স্বরসন্ধি বলে। স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি মিলে যেটা হয় এটা স্বরসন্ধি। ব্যঞ্জন সন্ধি স্বর বা ব্যঞ্জন ধ্বনির সাথে যদি স্বর বা ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয়, মানে জাস্ট স্বর প্লাস স্বর না হলেই হবে, তাহলে সেটা ব্যঞ্জন সন্ধি। আর বিসর্গ সন্ধি বিসর্গযুক্ত পার্টের সাথে স্বর বা ব্যঞ্জনের যুক্ত হওয়ার ফলে, বেসিক্যালি ব্যঞ্জনের যুক্ত হওয়ার ফলে বিসর্গ সন্ধি অ্যাকচুয়ালি একটা ব্যঞ্জন সন্ধি। বিসর্গযুক্ত অংশের সাথে ব্যঞ্জন ধ্বনির যোগফলের ফলশ্রুতিতে যে সন্ধিটা হয় সেটা বিসর্গ সন্ধি। তো আমরা আজকে শুরু করব স্বর সন্ধি থেকে। আমাদের বইয়ের মধ্যে অল্প কিছু উদাহরণ আছে এবং জিনিসগুলো আসলে ক্লিয়ার করে দেয় নাই, তো আমরা খুব ডিটেইলে পড়বো। তো স্বরসন্ধিতে মোটামুটি 12 থেকে 13 রকমের নিয়ম আছে। তো আমরা নিয়মে যাওয়ার আগে আমরা জানি যে স্বরসন্ধি কি? স্বরধ্বনি, স্বরধ্বনি প্লাস স্বরধ্বনি। আমরা টাইপ টাইপ করে আগে শুরু করি। আমাদের প্রথম জিনিসটা মনে রাখতে হবে, প্রথম বেশ কয়েকটা টাইপ একই নিয়মে যাবে। সেটা মনে রাখবা, যে কোনো ছোট ধ্বনির সাথে, ছোটর সাথে যদি ছোট মিলে যায়, ধরো ছোট আর ছোট যোগ করলেও হবে বড়। সরি, ছোট আর ছোট যোগ করলে হবে হোল্ড অন এ সেকেন্ড, বড়। ছোট যোগ বড়, এটাও হবে বড়। বড় যোগ ছোট করলে এটাও হবে বড়। এবং ফাইনালি বড় যোগ বড় করলে এটা মানে চিন্তারও দরকার নেই, বড় যোগ বড় করলে এটাও বড় হবে। এখন ছোট বলতে আমি কি বুঝাইতেছি এটা বুঝাই বলি। ধরো স্বরে অ আর স্বরে আ, কোন ধ্বনিটা উচ্চারণে ছোট, অ নাকি আ? অ। ঠিক আছে, এটা ছোট, আর বড় আ। আবার ধরো যে আমাদের ধ্বনিগুলো তো আস্তে আস্তে একটা থেকে আরেকটা বড় হতে থাকে। ধরো স্বরে অ এবং ও, মানে ওই ও এর পর যে ও আছে, এই দুটোর মধ্যে অবশ্যই কি ও বড়, রাইট? তো ছোট আর বড়, ছোট যদি যোগ করি আমরা পাবো বড়। ছোট যোগ বড় করলে বড়, বড় যোগ ছোট বড়, বড় যোগ বড় বড়। তো আমরা এক্সাম্পল দিই, আই গেস আমরা জিনিসটা বেটার বুঝতে শুরু করব। তো আমাদের একেবারে ফার্স্ট যে টাইপটা, টাইপ 1, এখানে সূত্র অ কিংবা আয়ের সাথে যদি আমরা অ কিংবা আ যোগ করি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা সবসময় আ পাবো। আমরা দু একটা এক্সাম্পল দিই। অ কিংবা আয়ের সাথে যদি আমরা অ কিংবা আ যুক্ত ধ্বনি যোগ করি তাহলে আমরা সবসময় আ পাবো। আমি দু একটা এক্সাম্পল দিই। আমরা দেখো, যদি অ যোগ অ করি, সেখান থেকে আমরা যে আ পাই তার একটা এক্সাম্পল হতে পারে নর যোগ অধম। মানে এটাকে আমরা নর বলবো না, এটা আমরা পড়বো নর। নর যোগ অধম,
এখানে দেখো অ এবং অ যুক্ত হয়েছে, এবং তাহলে রেজাল্টটা কি আসবে? নরাধম। বুঝতে পারছো? আমরা অনেক সময় বলি এই তুমি তো নরধম। নরধম বলে কোনো শব্দ কিন্তু দুনিয়াতে নাই। এটা হচ্ছে নরাধম। তোমরা কি দেখতে পাচ্ছ নাকি ব্লারি হয়ে গেছে? আই গেস এখন ক্লিয়ার হয়েছে, রাইট? জি ভাই, এখন ঠিক আছে। ঠিক আছে। নরাধম মানে কি? নরের মধ্যেও যে অধম, মানুষের মধ্যেও যে হচ্ছে অধম, সে হচ্ছে নরাধম। ঠিক আছে। তো যাই হোক, এখানে দেখো অ এবং অ যুক্ত হয়ে আ উৎপন্ন হয়েছে। এবার ধরো তুমি যদি অ এর সাথে তুমি যদি আ যুক্ত করো তাহলে কি উৎপন্ন হবে? তো আমি এটা দেখানোর আগে একটা উদাহরণ দিই। আচ্ছা ভাইয়া, হিম যোগ আলয়, মানে হিম যে আলয়ে আছে, আলয় অর্থ কি বলতে পারবা কেউ? উঁচুতে। না, উঁচু না। আলয় হচ্ছে বাড়ি। নিলয়, আলয় পড়ছো? নিলয় নামটা শুনছো না? পাখি নিলয়, পাখির ভাষাকে কি বলে? নিলয় বলে না? জি ভাইয়া। তো যে জায়গাটায় আলয় মানে অ্যাকচুয়ালি বাড়ি বলতে স্থান বুঝায়। হিম যে জায়গাটায় আছে, আমরা হিম যোগ আলয় যোগ করলে কি হয়? হিমালয় হয়? হিমালয় হয়, হিম হিমালয় হয় হয়, না। এক্স্যাক্টলি। হিমালয় হয় না, বরং হিমালয় হয়। তাহলে হিমালয় হলে এখানে অ আর আ যুক্ত হয়ে কি উৎপন্ন হয়েছে ভাইয়া? আ। আ। তো মিলতেছে আমার কথা? যে ছোটর সাথে বড় যুক্ত হলেও কি হয়েছে? বড় আসছে। এরপর দেখো আ যোগ অ, আ যোগ অ, এটাও আ হবে। আমরা একটা উদাহরণ দিই। আমরা আগে একটা একটা করে উদাহরণ দিই, তারপর আরো দিচ্ছি। ধরো যথার যে অর্থ, যে অর্থ যথা, মানে যথা, মানে ঠিকঠাক, যথা যোগ অর্থ, সেটা কি হবে? যথার্থ। বুঝতে পারতেছো? এন্ড ফাইনালি দেখো আমরা সবগুলোই দেখছি, এখন আমরা দেখবো কি আ যোগ আ, এটার উদাহরণটা সবচেয়ে সহজ। আমরা এটা প্রচুর পড়ছি। ধরো বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয় কি হচ্ছে? বিদ্যালয়। তাহলে এখন আমরা যদি ফাইনালি এখান থেকে মানে এটা মনে রাখার মতো করে যদি পড়ি, আমরা পড়বো কি? অয়ে অয়ে আ হয়েছে নরাধমে দেখো, অয়ে আয়ে আ হয়েছে হিমালয়ে শিখো, আয়ে অয়ে আ হয়েছে যথার্থতে দেখব, আয়ে আয়ে আ হয়েছে বিদ্যালয়ে শিখব। দেখো কত সহজে মনে রাখা যায়। আমার সাথে একবার বলে ফেলো তো সবাই, যার মাইক্রোফোন অন আছে বা অফ আছে, আমার সাথে একটু বলো। অয়ে অয়ে আ হয়েছে নরাধমে দেখো। বলতেছো? অয়ে আয়ে আ হয়েছে হিমালয়ে শেখো, আয়ে অয়ে আ হয়েছে যথার্থতে শিখব, সরি যথার্থতে দেখব, আয়ে আয়ে আ হয়েছে বিদ্যালয়ে শিখব। Just এইটা মনে রাখবা, দেখবা সারা জীবন তোমার এগুলা মাথায় থাকতেছে। কারণ এট দ্য এন্ড অফ দ্য ডে তোমার হচ্ছে এইসব সূত্র মনে থাকে না, এইসব ছোট ছোট ছড়া বা কবিতা মনে রাখবা, ভালো কাজ দেয়। এখন তোমাদেরকে কিছু হ্যাঁ, নরাধমের ওইটা আরেকবার বলবেন। অয়ে অয়ে আ হয়েছে নরাধমে দেখো, অয়ে আয়ে আ হয়েছে হিমালয়ে শেখো, আয়ে অয়ে আ হয়েছে যথার্থতে দেখব, আয়ে আয়ে আ হয়েছে বিদ্যালয়ে শিখব। আমি এখন আরো কিছু এক্সাম্পলস দিই। যেমন ধরো যে আমাদের আরো কয়েকটা এক্সাম্পল আমার এই পেজে যতগুলো আছে আমি দিয়ে যাই। হ্যাঁ, অযোগ অয়ে যে আ হয় এরকম একটা এক্সাম্পল দেখাই। স্বযোগ অধীন কি হয়? স্বয়ের অধীন, মানে স্ব মানে কি? স্ব বলতে বোঝায় নিজ, রাইট? স্বযোগ অধীন কি হয় ভাইয়া? স্বাধীন। স্বাধীন। তো এটা আমাদের এই সন্ধির এই নিয়ম ফলো করেছে। মানুষ দেখবা যে বানান শিখে আর কি, যে বানান নিয়ে খুব কনফিউজ থাকে, বাংলা বানান, ইংরেজি বানান। তো বাংলা বানান নিয়ে কনফিউজ হওয়ার কিছু নাই। তুমি যদি সন্ধি, প্রত্যয় আর হচ্ছে তুমি কারক শিখো তাহলে এনাফ। সন্ধি, প্রত্যয় আর কারক শিখলে তোমার হচ্ছে বানান নিয়ে কোনো সময় ঝামেলা হবে না। এখন দেখো আরো দুই একটা এক্সাম্পল দিয়ে দিই যেগুলো আমরা খুব ইউজ করি। মিষ্ট যোগ অন্ন কি হয়? মিষ্টান্ন। মিষ্টান্ন। আচ্ছা, অ যোগ অ আ হওয়ার উদাহরণ দেওয়া গেল। এবার দেখো অ যোগ আ, দেব যোগ আলয়, দেব যোগ আলয় কি হয়? দেবালয়। হ্যাঁ, দেবালয় কি বুঝো?
মানে দেবালয় অ্যাকচুয়ালি কি মিন করে? দেবালয় হচ্ছে বেসিক্যালি মন্দির যেখানে দেবতা থাকে। বুঝতে পারতেছো? এরপর দেখতে পারো এরকম জল যোগ আধার। এখান থেকে আমরা কি পাবো? জলাধার। জলাধার এটা পুকুর হইতে পারে বা যেকোনো জলের আধার হইতে পারে। আধার মানে কি? আধার মানে কিন্তু হচ্ছে স্থান। বুঝতে পারতেছো? আধার মানে কি? স্থান। আবার এই আধার অনেক সময় কি খাদ্য বা সংস্থানও বুঝায়। স্থান বা সংস্থান মানে খাদ্য হইতে পারে বা যেটাকে অবলম্বন করে বেঁচে আছে। তারপর আ যোগ অ, মাত্রা যোগ অতিরিক্ত। মাত্রা যোগ অতিরিক্ত কি হবে? মাত্রাতিরিক্ত। আচ্ছা, এরপর দেখো আশা যোগ অনুরূপ। আমরা পড়ি না আশা যোগ অনুরূপ কি হয়? আশানুরূপ বলি না যে আশানুরূপ ফলাফল হয়েছে। আশানুরূপ মানে হচ্ছে আশার মতো, মানে আমরা যেরকম আশা করছিলাম ঠিক এরকম ফলাফলই হয়েছে। এবার আ ভাইয়া যোগ, হ্যাঁ বলো ভাইয়া। ভাইয়া আধার মানে তো কালো বা রাত এরকম কিছু তো হ্যাঁ, বোঝাতে পারে, আধার তাই না? বলতে মানে বেসিক্যালি বোঝায় সংস্থান। এখন যে জিনিসটা দরকার, যে জিনিসটা প্রয়োজন, সংস্থান বলতে কি? তার সংস্থান হতে পারে একটা বৃদ্ধ মানুষের জন্য সংস্থান কি? তার ছেলে। আবার তোমার জন্য সংস্থান কি? তোমার জন্য সংস্থান হচ্ছে যে তোমার বাসাটা। বা ধরো কারোর জন্য হচ্ছে সংস্থান হচ্ছে চাকরি। মানে যেটাকে অবলম্বন করে থাকে। তো এটাকে স্থান হইতে পারে, পাত্র হইতে পারে, অনেক কিছু হইতে পারে। বুঝতে পারছি জিনিসটা? তো জলটা কোন জায়গায় থাকে? জলাধারায় থাকে না? বুঝতে জি পারছো? ভাইয়া। জলের সাথে যখন আধার যোগ করতেছি সেটা কি? জল যেখানে থাকতেছে সেইটা বোঝাচ্ছে। বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। ওকে, সো আমরা লাস্ট, আমি কি বেশি স্লো পড়াচ্ছি? একটু স্লোই পড়ি কারণ দরকার আছে, বুঝছো? প্রথম প্রথম তো। কারা যোগ আগা, কারাগা। ঠিক আছে? তারপর ধরো মহাযোগ আশয়, মহাশয়, কিংবা আমরা যদি প্রথা থেকে আগত, প্রথা থেকে যেসব নিয়ম আসছে সেগুলোকে আমরা কি বলি? প্রথা যোগ আগত, প্রথাগত। ঠিক আছে? যে আমরা যে টিচারকে হচ্ছে সালাম দেই, বা হচ্ছে বয়স্ক মানুষকে সালাম দেই, বা আমরা দেখা যায় একটা বয়স্ক মানুষ বাসে দাঁড়ায় থাকলে আমরা ছেড়ে দেই, এগুলো কি প্রথা থেকে আসছে, তাই না? তো এটা হচ্ছে প্রথাগত। ওকে, তাহলে আমাদের টাইপ 1 টা কি ফলো করছে ভাইয়া? আমাদের টাইপ প্রথম 3টা টাইপ ফলো করবে এই নিয়মগুলা। ছোট যোগ ছোট মিলে হবে বড়, ছোট আর বড় মিলে হবে বড়, বড় আর ছোট তাও হবে বড়, বড় আর বড় মিললে তো কথাই নেই, সেটা তো বড় হইতেই হবে। বুঝতে পারতেছো? তাহলে এই টাইপটা সম্পূর্ণভাবে ক্লিয়ার? হ্যালো? জি ভাইয়া। ওকে, আমরা এবার আসবো হচ্ছে টাইপ 2। ই কিংবা ই এর পর, ই কিংবা ই এর পর যদি আমরা ই কিংবা দীর্ঘই দেই, হ্রস্ব ই কিংবা দীর্ঘই দেই, তাহলে আমাদের ফাইনালি সবসময় দীর্ঘই আসবে। আমি এবার একটু ফাস্ট যাই। তো এখানে এক্সাম্পল দেই। ধরো ই যোগ ই, এটা হবে দীর্ঘই। একটা এক্সাম্পল দিতে পারবা কেউ? হ্রস্বই আর রস্বই যোগ করলে যে দীর্ঘই হয়। হুম? পরিযোগ ইচ্ছা, পরীক্ষা। পরিযোগ ইক্ষা, পরীক্ষা, হ্যাঁ। কিন্তু হ্যাঁ, পরিযোগ ইক্ষা, পরীক্ষা, এটা খুব ভালো একটা এক্সাম্পল। তারপর হচ্ছে রবি যোগ ইন্দ্র, রবীন্দ্র, তাই না? দেখবে যে সব জায়গায় রবি ঠাকুর কি থাকে। একটা এক্সাম্পল দেই, যেমন ধরো যে রবি যোগ ইন্দ্র, সব জায়গায় দেখো না রবি ঠাকুর, রবি ঠাকুর, এটা কি থাকে? হ্রস্বইকার থাকে নাকি দীর্ঘইকার থাকে? হ্যালো? রবি ঠাকুর যে লিখো হ্রস্বইকারে লিখো নাকি রস্বইকার থাকে। হ্রস্বইকারে লিখো? কিন্তু যখন রবীন্দ্রনাথ লিখো তখন কি হয়ে যায়? দীর্ঘই হয়ে যায় না? তখন দীর্ঘই হয়ে যায়। এক্স্যাক্টলি, কেন হচ্ছে বুঝতে পারতেছো? ইন্দ্র মানে হচ্ছে সূর্য, ইন্দ্র মানে হচ্ছে দেবতার নাম থেকে আসছে, রবি মানে হচ্ছে সূর্য। এরপর
আমরা যদি ই যোগ দীর্ঘই করি, ই যোগ দীর্ঘই সেটা দীর্ঘই হবে। এটারও এক্সাম্পল আমরা যদি দেই, ধরো শচী যোগ ইন্দ্র, সরি উল্টা লিখছি, রস্বই যোগ দীর্ঘই। মণি যোগ ঈশ, এটা হচ্ছে মনীষ। তারপর এরকম যদি আরো একটা বলি, গিরিযোগ ঈশ, মনে রাখো ইক্ষা এবং ঈশ দীর্ঘইকার দিশ, গিরিশ। তারপর আসে দীর্ঘই যোগ রস্বই, এটা বেশ কমন, এটা আমরা প্রচুর ইউজ করি। পরি প্লাস ইক্ষা ওটা দীর্ঘিকা। হ্যাঁ, এটাও দীর্ঘইকার হবে, আমি এটা খেয়াল করে নিয়েছি, পরে ঠিক করে দিচ্ছি। এটা ইক্ষা হচ্ছে আগের, মানে আগের বইগুলোতে দীর্ঘই দিয়ে লেখা হতো, এখন অনেক জায়গাতে রস্বইও দেয়, বুঝতে পারতেছো? তো এটা নিয়ে কনফিউশন আছে, এটা দীর্ঘইকারও দেয়, রস্বইকারও দেয়। এটা তুমি এখানেও লিখতে পারো, তুমি পরিযোগ ইক্ষা এটাও কাউন্ট করতে পারো, পরিযোগ ইক্ষা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আপনি এটা দেখ, কোন অধ্যায় পড়াচ্ছেন? আমরা আজকে হচ্ছে স্বরসন্ধি পড়তেছি, দীর্ঘই যোগ রস্বই। যেমন ধরো ফণি যোগ, হোল্ড অন আ সেকেন্ড, ইন্দ্র, ফণি যোগ ইন্দ্র, ফণীন্দ্র। কিংবা আমরা এখান থেকে বলতে পারি লক্ষ্মী যোগ ইন্দ্র, এই মানে যতগুলো শেষে ইন্দ্র আছে মনে রাখো, ইক্ষা ইন্দ্র ঈশ দীর্ঘইকার দিশ। আর ফাইনালি দীর্ঘই যোগ দীর্ঘই, দীর্ঘই হবেই। শ্রী যোগ ঈশ, শ্রী মানে কি উত্তম, শ্রী যোগ ঈশ এটাকে বলা হয় শ্রীশ। ভাইয়া আপনি কয়টা চ্যাপ্টার শেষ করছেন? আমরা একটা প্রথম চ্যাপ্টারে পড়তেছি, আমরা খুব মানে যারা মানে নতুন জয়েন করতেছো, এটা আজকে জাস্ট সেকেন্ড ক্লাস। পৃথ্বী যোগ ঈশ, এগুলো মানে সংস্কৃত শব্দ, তো আমরা আমাদের রিয়েল লাইফে খুব একটা ইউজ করি না এই ওয়ার্ড গুলা। এটা হচ্ছে পৃথ্বীশ। আচ্ছা, তো সেম জিনিস ভাইয়া, আমরা আগের যে ফর্মুলাটা পড়লাম সেটাই জাস্ট কন্টিনিউ করতেছি। আমরা যদি এখন টাইপ 3 তে যাই, টাইপ 2 তো বুঝতে পারছো সবাই, রাইট? এখানে পরীক্ষা নিয়ে একটা কনফিউশন আছে। মানে ইউজুয়ালি যেটা হয়, সুবিধা কি জানো, তোমাকে দিয়ে দেয় যে পরিযোগ ইক্ষা, পরিযোগ ইক্ষা এটা কি হবে, তো পরীক্ষা। কিন্তু পরীক্ষাকে যদি উল্টা সন্ধি বিচ্ছেদ করতে বলে, তাহলে কোনটা করবে? তাহলে আমি বলবো যে এইটা বেটার, বুঝতে পারতেছো? আমাদের বাংলা ভাষা যেটা হয়েছে, কয়েকদিন আগে সবকিছুকে দীর্ঘিকারকে রস্বইকারে কনভার্ট করার একটা চেষ্টা চালানো হয়েছে। তো কিছু কিছু করা গেছে, আর যেগুলা মানে আবার কিছু কিছু করা যায় না। তো এই বাংলা একাডেমি সবকিছুকে দীর্ঘইকারকে আস্তে আস্তে রস্বইকারে কনভার্ট করছে, কারণ আমরা তো আর মানে সংস্কৃত ভাষায় কথা বলি না, তো সংস্কৃত গ্রামার নিয়ম সাবজেক্টে ফলো করাটা কঠিন হয়ে যায়। কথা বুঝতে পারতেছো? এই জন্য এইটা বেটার, এটা বেশি বেশি জায়গায় ফলো করা হয়, বাট কোন কোন জায়গায় এটাও ফলো করছে বা এটার এক্সাম্পলও আছে। এবার আসো টাইপ 3, এখানে আমাদের ছোট যোগ ছোট ইকুয়ালস টু বড়, বা এই রুলটার শেষ। এটা হচ্ছে হ্রস্ব উ বা দীর্ঘ উর সাথে যদি আমি হ্রস্ব উ বা দীর্ঘ উ যোগ করি, তাহলে আমি এখান থেকে দীর্ঘ উ পাবো। এক্সাম্পল, আমরা মনে হয় এই এক্সাম্পল গুলো অনেক দেখছি বাচ্চাকাল থেকে। একটা এক্সাম্পল দিই, হ্রস্ব উ প্লাস, সরি উল্টা লিখলাম, হ্রস্ব উ প্লাস হ্রস্ব উ ইকুয়ালস টু দীর্ঘ উ। বাংলা হাতে লেখা অনেক খারাপ হয়ে গেছে। এইটার একটা এক্সাম্পল হতে পারে, তুমি কটু, কটু মানে তো বুঝেই খারাপ একটা উক্তি করলাম, কটু যোগ উক্তি। অনেকে কনফিউজ হয়ে যায়, কটুক্তি বানান হ্রস্বকার না দীর্ঘকার, আনসার কি? অবশ্যই দীর্ঘকার, বুঝতে পারতেছো?
শুধু কটু বানান কি? শুধু কটু বানান হচ্ছে রস্বইকার, কিন্তু কটুক্তি বানান কি? সবসময় দীর্ঘকার। অনেক পরীক্ষায় আসে, বুঝতে পারছো ভাইয়া? জি ভাইয়া। তারপর আসতেছে কি? রস্বউ যোগ দীর্ঘউ ইকুয়ালস টু দীর্ঘ। আমরা এই উদাহরণগুলো একটু তাড়াতাড়ি শেষ করি, তারপর সামনে একটু গল্প টল্প করে পড়াবো। লঘু যোগ উর্মি। আচ্ছা, তোমরা কেউ কি জানো উর্মি শব্দের অর্থ কি? ঢেউ। এক্স্যাক্টলি, সাবাস, ঢেউ। লঘুর্মি, ঠিক আছে। লঘু যোগ উর্মি মানে কি? মানে যে ঢেউয়ের এত পাওয়ার নাই, বুঝছো, পাতলা আর কি, মানে অত ভারী ঢেউ না। তারপর দীর্ঘ যোগ রস্যউ। ভাইয়া উর্মি শব্দের অর্থ কি বলেছেন? উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ, ঢেউ, বুঝতে পারতেছো? আমাদের বাচ্চাকালে, মানে একেবারে ছোট সময়, থ্রিতে, 3-4-এ না তো, অবশ্যই নার্সারি বা কেজিতে যখন পড়ি, তখন আমাদের বাসায় একটা আন্টি ভাড়া থাকতো, তার বাচ্চার নাম ছিল হচ্ছে উর্মি। তো আমার আম্মু হচ্ছে ওই বাচ্চাটার খুব আদর করতো, মানে মাত্র হয়েছে, জন্ম হয়েছে আর কি, কয়েকদিন হয়েছে। তো খুব আদর করতো। তো আমি যেহেতু নার্সারি কেজিতে পড়ি, আমার খুব জেলাসি কাজ করতো। তো মানে কারণ হচ্ছে ওর আম্মু আমার এত আদর করে না, তাহলে আমার আম্মু কেন ওই বাচ্চারা এত আদর করে? কারণ ওই বাচ্চা তো মাত্র কয়েক মাস বয়স, আদর তো করবেই। আমি খুব জেলাস ফিল করতাম। এখন দেখো, দীর্ঘকার প্লাস হ্রস্বকার যোগ করলে কি হয়? দীর্ঘকার হয়। এইটার একটা এক্সাম্পল দিতে পারবে কেউ? যেমন বধূকে ঘিরে যে উৎসব, বধূ যোগ উৎসব, এটা অবশ্যই কি হবে? দীর্ঘকার দিয়ে আসবে। বধূ উৎসব মানে বধূৎসব, ঠিক আছে। এরকম আরো এক্সাম্পল দিচ্ছি সামনে। এরপর আসলে দীর্ঘ, মানে এটা সবচেয়ে বেশি মানে কম পাওয়া যায়। দীর্ঘ প্লাস দীর্ঘ, বাংলা ভাষায় এরকম শব্দ খুব কম, এক দুইটা আছে। দীর্ঘ প্লাস দীর্ঘ করলে যে দীর্ঘ আসে, এটা একটা এক্সাম্পল আসে, আমার খুব কম এক্সাম্পল জানা আছে। দীর্ঘ প্লাস দীর্ঘ, ভূ যোগ ঊর্ধ্ব, ঠিক আছে। এটা হচ্ছে ভূর্ধ্ব। ঊর্ধ্ব বানানটা ঠিক হয়নি, ঊর্ধ্ব বানানটা এরকম না, ঊর্ধ্ব, এরকম, ঊর্ধ্ব, ঠিক আছে, এরকম। এটা হচ্ছে ভূ ঊর্ধ্ব, ভূ যোগ ঊর্ধ্ব, ভূর্ধ্ব। তো এরকম আরো কিছু এক্সাম্পলস যদি আমরা লিখি, যেগুলো আমরা প্রতিনিয়ত ইউজ করি, দেখো। মরু যোগ উদ্যান, মরু যোগ উদ্যান, এটা হয় মরুদ্যান। খুব সাবধানে খেয়াল করে, এগুলো কিন্তু মনে থাকে না, পরীক্ষা হলে বানান শুদ্ধিকরণের মধ্যে কত যে ভুল করি আমরা। তারপর ধরো তরু যোগ ঊর্ধ্ব, যে তরু, তরু মানে কি? গাছ। যে তরু ঊর্ধ্বে উঠছে, তরু যোগ ঊর্ধ্ব, তরুর্ধ্ব। তারপর ধরো বধূ যোগ উক্তি, বধূ যোগ উক্তি, বধূক্তি, এনাফ। আর এই দীর্ঘ যোগ দীর্ঘর আরেকটা উদাহরণ আছে, কিন্তু আমি এটা অর্থটা জানি না। সেটা হচ্ছে সরজু যোগ উর্মি। হ্যাঁ, মনে আসছে, সরজু, সরজু যোগ উর্মি। কেউ বলতে পারবা সরজু অর্থ কি? এটা বহু আগে পড়ছিলাম, ভুলে, আমি নিজেই ভুলে গেছিলাম, এইমাত্র মনে পড়লো। সরজুর্মি, সরজু মানে হচ্ছে প্রবাহিত, মনে রেখো, এগুলো বাংলা কথাবার্তা, সংস্কৃত থেকে আসে। এটা হচ্ছে প্রবাহিত, মানে প্রবাহিত ঢেউ। সরজুর্মি মানে কি বলেন তো ভাইয়া? প্রবাহিত প্রবাহিত ঢেউ। ঢেউ। প্রবাহিত ঢেউ, বুঝছেন? এই যে বাংলা রাইটিং যখন লিখবেন, তখন আপনি বলবেন আমাদের জীবন প্রবাহিত ঢেউয়ের মতো। এই কথাটার জায়গায় যদি লিখেন যে জীবন সরজুর্মির ন্যায়, একটু সুন্দর মনে হয় লাগবে, কি বলেন? রাইট?
হ্যাঁ বুঝতে পারতেছেন? এগুলো না আস্তে আস্তে ডেভেলপ করতে হবে। এখন তাই বলে যে আপনি আপনার কথাবার্তার সময় আপনি যখন নরমাল কথাবার্তা বলবেন তখন যদি এভাবে বলেন মানুষ আপনাকে কি বলবে? বলবে পাগল আসছে কোত্থেকে। বুঝছেন? ধরেন আমি আপনাদের বাসায় গেলাম, গিয়ে দেখলাম বাসাটা সুন্দর। এখন আমার কি বলা উচিত? যদি বাসার প্রশংসা করি তাহলে বলব যে তোমাদের বাসাটা তো সুন্দর। আর সেটা যদি না বলে বলি যে তোমাদের সদনটি তো নয়নাভিরাম, তাহলে তুমি কি বলবা আমাকে? পাগল বলবা না? বুঝতে পারতেছেন? তো এখন এইজন্য হচ্ছে আমরা সব সন্ধি খুব একটা ইউজ করি না। ১ম দিন বলছিলাম না সন্ধি করার মূল উদ্দেশ্য কি? বলেন তো ভাইয়া? ভুলে গেছেন? ভাষাকে শ্রুতি মধুর করা আর উচ্চারণ সহজ করা। শ্রুতি মাধুর্যের জন্য এবং উচ্চারণ সহজ করার জন্য। এখন যেইখানে ভাই আমার ভাষা উচ্চারণ সহজ বা মানে সহজে বোধগম্য হইতেছে না সেগুলা কি আমরা খুব একটা ইউজ করি না। এই জন্য এগুলা খুব একটা শুনবেন না। আচ্ছা আমাদের প্রথম ভাইয়া যদি লেখার ক্ষেত্রে ইউজ করি, লেখাকে ইউজ করতে পারেন কোথায়? বাংলা পরীক্ষায়, অন্য কোনো পরীক্ষায় দিয়েন না ভাইয়া। আপনি যদি মুডে থাকেন, সাহিত্য রচনা করতেছেন, তোমরা একটা লেখা পড়বা, বুঝছো? এটা পড়ার বয়স এখনো হয়নি তোমাদের। বয়স বলতে মানে অ্যাডাল্ট ম্যাটেরিয়াল না, জিনিসটা হচ্ছে যে এটা বুঝার বয়স এখনো হয়নি, বাট তোমরা পড়ে দেখতে পারো। আমি কলেজে পড়ছিলাম এটা। সেটা হচ্ছে প্রমথ চৌধুরীর একটা প্রবন্ধ আছে, সাহিত্যে খেলা। বুঝতে পারতেছো? এটা নেটে সার্চ দিলে পাবা। তো প্রমথ চৌধুরী সাহিত্যে খেলা প্রবন্ধে বলছেন যে যখনই হচ্ছে একজন রাইটার সাহিত্যটা নিজের মনোরঞ্জনের ছাড়াও মানে মানে উনি বলছেন সাহিত্যের উদ্দেশ্যটা কি? সাহিত্যের উদ্দেশ্য এক কথায় মনোরঞ্জন করা। মনোরঞ্জন তো বুঝো, বিনোদন পাওয়া। কার মনোরঞ্জন করা? এক কথায় সাহিত্যিকের নিজের মনোরঞ্জন করা, অন্য কারো মনোরঞ্জন না। কথা বুঝতে পারতেছো? এখন বলতে পারো যে ভাইয়া সাহিত্যিক কি অন্যের মনোরঞ্জনের জন্য লিখে? অবশ্যই লিখে। সব সাহিত্যিকরাই এখন বলতে গেলে অন্যের মনোরঞ্জনের জন্য লিখে। উদাহরণ চাও? জাফর ইকবাল স্যারের প্রত্যেকটা বই একই প্যাটার্নের, রাইট? হুমায়ুন জি আহমেদের ভাইয়া। প্রত্যেকটা নায়িকা হচ্ছে অনেক ডেডিকেটেড, আর প্রত্যেকটা নায়ক কি একেবারে মানে তার কোনো মুড নাই, সে হিমুর মতো উদাস, হিমু। জি ভাইয়া। তো দেখো তো ভাইয়া, তুমি এখন হুমায়ুন আহমেদের 5টা বই পড়ো, 5টা বই পড়ে তোমার 5টারই কাহিনী একই রকম লাগবে, রাইট? হ্যাঁ হুমায়ুন ভাইয়া আহমেদের 5টা নাটক দেখো, ভাই প্যাটার্ন বোঝা যায়। প্যাটার্ন একই রকম থাকবে। যে একজন হচ্ছে একেবারে উদাস, আবার একজন হচ্ছে অতি সিরিয়াস। তো কথা হচ্ছে এইটা কার মানে হুমায়ুন আহমেদ কিন্তু অসাধারণ রাইটার, বুঝতে পারতেছো? কিন্তু হুমায়ুন আহমেদকে অনেকে বাজারি লেখক বলে। বাজারি কথাটা কিন্তু খুব বাজে অর্থে মিন করে। তো বাজারি লেখক কেন? কারণ বাজার ধরার জন্য যে রাইটার লিখছেন। জাফর ইকবাল স্যার উনি তো হচ্ছে মানে মানে একই জিনিস লিখে গেছেন, যদিও আমি উনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। উনি একটা কাজ করছে যে বাংলাদেশের মানে মানে কিশোরদের মধ্যে মুক্তিযুদ্ধের যে চেতনাটা এটা একটু হলেও উনার সময় আসছে, উনার হাত থেকে আসছে। তো আমি ওইটা বলতেছি না এজ এ সাহিত্যিক জাফর ইকবাল স্যার খুব একটা আহামরি সাহিত্যিক না, কারণ উনার প্রত্যেকটা গল্পের মধ্যেই দেখবা হচ্ছে একদল কিশোর কিশোরী মিলে হচ্ছে একটা অ্যাডভেঞ্চারে যায়। সেখানে টুপিদারি পরা একটা রাজাকার লোক থাকে, বা রাজাকারের সাথে লিঙ্ক থাকে, বা মৌলবাদী থাকে। তারপর অনেক অ্যাডভেঞ্চারের পরে তারা হচ্ছে এখান থেকে ফিরে আসে। তো যাই হোক, এই প্রত্যেকটা রাইটিং এর পিছনে একটাই মোটিভেশন। তো এখন কথা হচ্ছে যে এটা উনি কিন্তু নিজের মন খুশি করার জন্য লিখতেছেন না। উনি যখন নিজের মন খুশি করার জন্য লিখছেন তখন অনেক ভালো কিছু লিখছেন। আমি তো যদি পড়ে থাকো, অসাধারণ বই। বুঝতে পারতেছো? জি আমি তো ভাইয়া। হ্যাঁ অসাধারণ। বুঝছি তারপর হুমায়ুন আহমেদের নন্দিত নরকে বা শঙ্খনীল কারাগার, মানে এইসব বই পড়লে কান্নাকাটি শুরু করবা তুমি। কিন্তু ভাই এই যে হিমুর হাতে 108টি নীলপদ্ম, হিমু রিমান্ডে, হলুদ হিমু কালো র্যাব, এগুলা পড়লে ভাই দেখবা যে তোমার কিছু মনে নাই, কাহিনী শেষ, পড়াও শেষ, কাহিনী তুমি ভুলেই হ্যাঁ গেছো। ভাইয়া কিন্তু মনে নাই বুঝতে পারছো? আবার হুমায়ুন আহমেদের ভালো বই যদি পড়তে চাও তাহলে পড়তে পারো রিসেন্ট টাইমে উনি একটা বই লিখছে, মানে আমার একটা না কয়েকটা লিখছে, এর মধ্যে আমি যেটা পাইছি যেটা বেশ ভালো লিখছে, উনি হচ্ছে নিজের নিজের জন্য লিখছে, যেহেতু উনি একজন শহীদ সন্তান, মানে শহীদের সন্তান। উনি হচ্ছে জ্যোৎস্না এবং জননীর গল্প, অসাধারণ রাইটিং উনার। বুঝতে পারতেছো? তো এই যে শোনো, বাংলাদেশে এখন সবচেয়ে জনপ্রিয় কথা সাহিত্যিক কে? অবশ্যই হুমায়ুন আহমেদ, রাইট? জি হ্যাঁ ভাইয়া। এখন পর্যন্ত হুমায়ুন আহমেদ। সামনে একজন আসতেছেন, ওনার নাম হচ্ছে সাদাত হোসেন নামে একজন রাইটার আছে। উনার রাইটিং অনেকে খুব ভালো, আমি খুব একটা পড়ি নাই, বাট উনার রাইটিং অনেকে পড়তেছে। উনি মানে ইয়াং, একেবারে ইয়াং, 35 এইজ। তো সাদাত হোসেনের রাইটিং ও অনেকে খুব পছন্দ করে। তো সাদাত হোসেন যদি একেবারে রিসেন্ট আমি ধরি, এরকম আরো কয়েকজন হয়তো বা আছেন। বাট বিফোর দ্যাট হুমায়ুন আহমেদ প্রায় 20 বছর 25 বছর ধরে বাংলা সাহিত্যের এপার বাংলা ওপার বাংলা হচ্ছে মানে সবচেয়ে টপ সেলার রাইটার, রাইট?
তো হুমায়ুন আহমেদের থেকে বেশি জনপ্রিয় একজন সাহিত্যিক। হুমায়ুন আহমেদের যে জনপ্রিয়তা, এটা কিন্তু মানে তোমরা তো এখন দেখো নাই। আমরা যখন ছোট ছিলাম, বইমেলাতে গেলে অন্য প্রকাশের মানে যে কি বলে স্টল, ওইটার বাইরে দাঁড়ানো যেত না, বুঝতে পারতেছো? তোমরা কি গেছো কখনো বইমেলাতে? ভাইয়া একবার গেছিলাম ছোটবেলায়। অন্য প্রকাশ অর্থাৎ যে মানে অন্য প্রকাশের স্টলের সামনে দেখবা খুব ভিড় হয়, এখনই ভিড় হয়। আর আগে তাহলে চিন্তা করো কি ভিড় হইতো। এখন হুমায়ুন আহমেদের বউ মেহের আফরোজ শাওন ওনার নামে একটা স্মৃতি কথা লিখছে, ওইটা কেনার জন্য মানুষ ভিড় করে। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের বা আমাদের আগের জেনারেশনের কাছে হুমায়ুন আহমেদ ছিল সবচেয়ে জনপ্রিয় রাইটার। আমাদের জেনারেশন অনেক কাছেও হুমায়ুন আহমেদ অনেক জনপ্রিয় রাইটার, আমারও খুব প্রিয় রাইটার। কিন্তু কথা হুমায়ুন আহমেদের থেকেও জনপ্রিয় একজন রাইটার এই বাংলাদেশে বা এই বাংলার বুকে জন্ম নিয়েছিলেন, যার জনপ্রিয়তার সামনে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা কিছুই ছিল না, মানে কিছুই চিন্তা করা যায় না। মানে প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলিতে তার বই থাকতোই। প্রত্যেকটা মধ্যবিত্ত বাঙালি ফ্যামিলির মানুষজন তার বই না পড়ে বিনোদন পাইতো না। তো সেই লেখকের প্রভাব কিন্তু মাত্র 50 থেকে 60 বছরে বাংলা সাহিত্য থেকে প্রায় উধাও হয়ে গেছে। তোমরা কি কেউ বলতে পারবা এই কথা সাহিত্যিকের নাম কি? অত্যন্ত জনপ্রিয় কথা সাহিত্যিক। এনি আইডিয়া? দেখছো, তোমরা কিন্তু ওর নামও বলতে পারতেছো না। অবশ্যই পড়ছো, ওনার লেখা অবশ্যই পড়ছো, কিন্তু উনি যে এত জনপ্রিয় সেটার কিন্তু কোনো অস্তিত্বই নেই, বুঝতে পারছো? তো উনার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, বুঝতে পারতেছো? তো এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অত্যন্ত জনপ্রিয় ছিল, স্পেশালি মধ্যবিত্ত মহিলা সমাজের কাছে। মানে উনারা কান্নাকাটি করতো। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বইগুলো যদি পড়ো বা গল্পগুলো যদি পড়ো, রামের সুমতি, তারপর বিলাসী, মহেশ। মহেশ পড়ছো না? তোমরা এখনো মহেশ পড়ো নাই? মহেশ গল্প পড়ো নাই? ভাইয়া ছোট একটা আভাস পেয়েছি, মানে পুরোটা পড়া হয়নি। আচ্ছা, মহেশ, তারপর বিলাসী, তারপর শরৎচন্দ্র শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রামের সুমতি। এইগুলা যদি পড়ো মানে তোমার এত ভালো লাগবে, বুঝতে পারতেছো? কিন্তু কথা ওই একই কথা, তুমি যদি অনেকগুলো পড়ো দেখবা যে একটা কমন টিউন আছে, কমন একটা সুর আছে। সেটা উনি মধ্যবিত্ত সমাজের যে কি বলবো, ঠিক মানে মানে টাকা পয়সা অনেক নাই, আবার একেবারে গরিবী অবস্থায় চলতেও পারে না, একটা সোসাইটি মেনটেন করতেই হয়। আবার কি মধ্যবিত্ত সমাজের কি একটা সবচেয়ে বড় সমস্যা কি, এদের মান সম্মানের ভয় অনেক বেশি, রাইট? দেখবা যারা গরিব মানুষ এদের মান সম্মানের ভয় নেই, আবার যারা অনেক বড় লোক এদেরও কোনো মান সম্মানের ভয় নেই। একটা এক্সাম্পল দেই, কয়েকদিন আগে একটা অনেক বড় শিল্পপতি বাংলাদেশের, উনি বা উনার আশেপাশে যেই হোক না কেন, মানে একটা বড় ধরনের অপকর্মের সাথে জড়ায় গেছিল। ঠিক আছে, একটা বড় শিল্প গ্রুপ আর কি, বসুন্ধরা গ্রুপ। তো এখন কয়েকদিন পরে উনার কোনো মান সম্মানের কোনো বালাই নেই, উনি দেশে চলে আসছে এবং উনার ব্যাকআপ দেওয়ার জন্য অনেক অনেক নিউজ পেপার মিডিয়া উনাকে ব্যাকআপ দিতেছে। তো দেখবা যে যারা খুব বড় লোক, আমি সবাইকে জেনারেলাইজ করতেছি না, আমি জাস্ট মানে যে মানে জাস্ট কিছু এক্সাম্পল দিচ্ছি, যে যারা খুব বড় লোক তাদের মধ্যে প্রায় বেশিরভাগই দেখা যায় এদের মান সম্মান নিয়ে এরা টেনশন করে না, কারণ এরা মান সম্মান টাকা পয়সা দিয়ে কিনতে পারে। আবার যারা গরিব এদের মান সম্মানের আছেটাই বাকি, মানে মান সম্মান দেখা গেলে তো আর পেটে ভাত জুটবে না। তো সবচেয়ে বেশি মান সম্মান নিয়ে চিন্তা করে কারা? মধ্যবিত্ত সমাজ। তো এই মধ্যবিত্ত সমাজের মান সম্মানের ওই প্রশ্নটাকে কি বলবো, মানে ওই ওই জায়গাটাকে ট্রিগার করে যে রাইটিংস গুলা লিখছে, তার নাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তো বাঙালি মধ্যবিত্ত সমাজ ওই যুগে কি খালি বই পড়েই কিন্তু বিনোদন পাইতো। যারা বড়লোক ছিল তারা যেত থিয়েটার দেখতে, যারা গরিব ছিল তারা যেত যাত্রা দেখতে। এখন মধ্যবিত্ত সমাজ না পারে যাত্রায় গিয়ে রাত জেগে যাত্রা দেখতে, থিয়েটারে যাওয়ার মানে সোসাইটি তাদের ছিল না। তো তারা কি করতো, এই রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র এদের বই পড়তো। তো এদের মধ্যে শরৎচন্দ্র ছিল বেশি জনপ্রিয়, কারণ মানুষ শরৎচন্দ্রের সাথে বেশি মিলাইতে পারতো। আমার কথাটা কি বুঝতে পারতেছো? হ্যাঁ। শোনো, মানুষ সেটাতেই মানুষ ইমোশনাল হয়, কিন্তু মানুষের দুঃখ কষ্টে না। মানুষ ইমোশনাল হয় নিজেরে দিয়ে বিচার করে। তুমি খেয়াল করো, প্রতিদিন বাংলাদেশে অনেক মানুষ মারা যাইতেছে, তুমি তাদের কষ্টে যতটা না কষ্ট পাও, দেখবা যে তোমার এইজের বা তোমার আশেপাশের বা তোমার তোমার মতো কেউ যদি মারা যায় তুমি অনেক বেশি কষ্ট পাইতেছো। যেমন আবরার হত্যাকাণ্ডের পরে সবাই ক্ষেপে উঠলো, কারণ কি আবরারের সাথে সবাই রিলেট করতে পারতেছে যে একটা ছেলে পড়াশোনা করে ভালো একটা জায়গায় গেছে। মানে সবাই তো আমরা এরকমই ভাবি, মধ্যবিত্ত যারা আছি, যে পড়াশোনা করে ভালো একটা জায়গায় চান্স পেয়ে ফ্যামিলির উন্নয়ন ঘটাবো, আশেপাশে উন্নয়ন করব। তো এরকম একটা ছেলে যখন মার খেয়ে মারা গেল, তখন কিন্তু আমরা পুরো বাংলাদেশ মানে জেগে উঠলো। কিন্তু ভাই দেখো আপনি এরকম। দেখছিলেন? হ্যাঁ, আপনি দেখছিলেন কি দেখবো? আপনার ভাইয়া? না না, আমি আবরারকে পার্সোনালি চিনতাম না, কিন্তু মানে ওর খুনিদের অনেককেই পার্সোনালি চিনতাম।
এবং আমার ফ্রেন্ড লিস্টে এখনো ওর খুনিদের মধ্যে 2 জন আছে। আমি আনফ্রেন্ড করি নাই। আমি খালি দেখে মানে কি হয় দেখার জন্য রেখে দিচ্ছি। যাই হোক। তো যেটা বলতেছিলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেক জনপ্রিয় ছিল, কিন্তু এখন দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে কেউ মনেও রাখে নাই। কারণ কি, ওই যে একটা যুগের মধ্যে আটকে গেছে। বুঝতে পারতেছো? এখন দেখবা যে মধ্যবিত্ত সোসাইটিও কিন্তু আস্তে, আস্তে মান সম্মানের ব্যাপারগুলাকে কিন্তু এভয়েড করা শুরু করছে। যদিও তোমরা অনেক ছোট, কিন্তু তারপরেও বুঝবা এখন যদি টিকটকে যাও, এখন যদি তুমি ইনস্টাগ্রামে যাও, একটা ছেলে বা মেয়ের ছবি বা হচ্ছে আচার-আচরণ দেখা তুমি তাকে মধ্যবিত্ত নাও মনে করতে পারো। কথা বুঝতে পারছো? এটাই সত্যি কি সত্যি না? একদম সত্যি। একদম সত্যি। সো এখন মধ্যবিত্ত সমাজ যখন তাদের মান সম্মান ব্যাপারটা যে তাদের সবচেয়ে বড় জায়গা, এইটা ভেঙে যাওয়া শুরু করলো কখন থেকে? যখন হচ্ছে মানুষ আ শহর পরিবর্তন করা শুরু করলো। যেমন ধরো যে ময়মনসিংহ শহরে আমার বাবা অনেক কিছু চিন্তা করতো যে আমাদের এইটা করতে হবে, এইভাবে চলতে হবে, ওইভাবে চলতে হবে। বাইরে বের হওয়ার সময় এইটা করতে হবে, ওইটা করতে হবে। ঢাকায় যখন আসলাম, ঢাকায় তো আমার কেউ চিনেই না। রাইট? তো আমার কি এত মেইনটেইন করার দরকার আছে? বুঝতে পারতেছো? হ্যাঁ, তোমরা এটা আরো ভালো মানে ভালো রিলেট করতে পারবা হচ্ছে হিন্দু সমাজে যারা আছে। হিন্দুরা কিন্তু এই যে ব্রাহ্মণ যারা, হুম? তাদের কিন্তু অনেকের বাসায় ২ টা কি ৩ টা রান্নাঘর পর্যন্ত থাকে। একটা হচ্ছে নিরামিষ রান্নাঘর, একটা আমিষ রান্নাঘর, একটা হচ্ছে কি ওই যে মন্দিরে পূজা দেওয়ার সময় যে ভোগ রান্না হয়, সেটার জন্য আরেকটা রান্নাঘর। বুঝতে পারতেছো? সো মানে এটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার। একটা বাসায় ৩ টা রান্নাঘর মেইনটেইন করতে হয় বা ২ টা রান্নাঘর মেইনটেইন করতে হয় মিনিমাম। তোমরা কি শুনছো না এই কথাগুলা? যে একটা বাসায় ২ টা রান্নাঘর, একটা আমিষ হ্যাঁ, রান্না হয়, একটা নিরামিষ রান্না হয়। তো যখন দেখা গেল যে মধ্যবিত্তের যদি কেউ এই আমিষ আর নিরামিষের মধ্যে হচ্ছে একটু লাগে গেল। দেখা গেল একজন মানুষ এসে হচ্ছে একটা শূদ্র তো শুনছই নিশ্চয়ই। শূদ্র এসা ব্রাহ্মণের ঘরের ভাত স্পর্শ করলো। মানে কি ওই ব্রাহ্মণের বাড়িতে আর ঐদিন আর খাওয়া হবে না। কারণ কি? মানে খাবার এঁটো হয়ে গেছে। বুঝছো? মানে জাত চলে যাবে ওই ভাত খাইলে আরকি। তো এখন বা একটা শূদ্রের হাতে যদি একটা ব্রাহ্মণ ভাত খায়, তাহলে তার জাত গেল। মানে তার জাত তো গেলই, তার ফ্যামিলির সবার জাত গেল। তো এই জিনিসটাকেই ট্রিগার করছিল শরৎচন্দ্র। বাট যখন দেখা গেল ১৯ শতকের শেষের দিকে, সরি ২০ শতকের শেষের দিকে মানুষ শহর থেকে এক শহর থেকে আরেক শহরে যাওয়া শুরু করছে, তখন কিন্তু মানুষের মধ্যে এই মধ্যবিত্ত সমাজের মধ্যে এই মান সম্মানের যে কড়াকড়ি বা এই যে ইজ্জত সম্মান, এইটা কিন্তু আস্তে, আস্তে কমে যাওয়া শুরু করলো। তাহলে তখন কি আর এই শরৎচন্দ্রের রাইটিংস পড়ে মানুষের আর এত ইমোশন লাগবে? না। লাগবে না। তো এই যে তোমাদের বয়সে আমি, বুঝছো, হুমায়ূন আহমেদ পড়ে মানে ভাবতাম এরকম নায়ক হয়ে যাব, উদাস উদাস নায়ক, আর আমার হচ্ছে একটা নায়িকা থাকবে যে হচ্ছে এরকম নীল শাড়ি পরে ইয়ে হবে। কিন্তু যখন বয়স বাড়লো তখন কি এটা কি আদৌ পসিবল? এগুলো নিয়ে এত চিন্তা করে লাভ আছে? আমার এখন লাগবে কি, আমার হচ্ছে সামনের দিকে আগায় যেতে হবে। মানে কথা বুঝতে ওনার পারছেন? তো আপনারা যখন বড় হবেন দেখবেন যে আপনাদের হুমায়ূন আহমেদ ভালো লাগতেছে না। আপনাদের থেকে যখন আরেকটু ছোট ছিলাম, মানে 6-7 পড়তাম, জাফর ইকবাল স্যারের বই পড়ে মানে অ্যাডভেঞ্চারের কি নেশা, বান্দরবান চলে যাব। কিন্তু এখন কি আছে? নাই। সো এইজন্য এই লেখকগুলো হচ্ছে মানে কালোত্তীর্ণ হচ্ছে না। কালযোগ উত্তীর্ণ, কালোত্তীর্ণ, হ্যাঁ? কালের বাইরে যাচ্ছে না। তবে হ্যাঁ, তুমি তাই বলে হুমায়ূন আহমেদের সাহিত্য প্রতিভাকে কোনোভাবেই ছোট করে দেখতে পারো না। বুঝতে পারছো জিনিসটা? হুমায়ূন আহমেদের সাহিত্য প্রতিভা যদি তুমি দেখতে চাও, তাহলে তোমার পড়তে হবে জ্যোৎস্না জননীর গল্প। তোমার পড়তে হবে নন্দিত নরকে, শঙ্খনীল কারাগার। শঙ্খনীল কারাগার পড়ে যদি তুমি চোখের পানি আটকাইতে পারো, মানে মানে তুমি অনেক কম ইমোশনাল। কথা বুঝতে পারতেছো? হ্যালো? আপনি কান্না করছিলেন? মনে হয় খুব সম্ভবত। মানে খুব, খুব ভালো রাইটিং। ঠিক আছে? তো এখন আমরা হচ্ছে ভাইয়া আপনার মতে কালোত্তীর্ণ লেখা কোনগুলো হতে পারে? মানে কিরকম রবীন্দ্রনাথের হতে লেখা, পারে? রবীন্দ্রনাথের লেখা স্মার্ট, মানে কোন মুডের জন্য উনি লিখে নাই? আমারও পরানো যাহা চায়, তুমি তাই গো। তাই না? তারপর হচ্ছে মানে উনার গানগুলা পড়ো, মানে সেটা সারা জীবন, সারা দুনিয়াতে এগুলো থাকবে। হ্যাঁ, পুরানো সেই দিনের কথা। পুরানো হ্যাঁ, সেই দিনের কথা অবশ্যই। প্রত্যেকটা মানুষ কি নস্টালজিক থাকে। তো এখন উনি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো চিন্তা করতে হয় নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের কখনো চিন্তা করতে হয় নাই তার বই কি বাজারে বিক্রি হবে কি হবে না। বুঝতে পারতেছো? যেটা চিন্তা করতে হয়েছে কাদের? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, টাকার নেশা। হুমায়ূন আহমেদ, হ্যাঁ ভাই টাকার নেশা, বুঝতে পারতেছো? টাকা এবং খ্যাতির নেশা, যে প্রতি বছর বইমেলায়, খ্যাতির নেশা বলবো না, খ্যাতি অবশ্যই ছিল। প্রকাশকদের চাপ। প্রতি বছর ৩-৪ টা প্রকাশক গিয়ে বসে থাকতো যে এবার কিন্তু একটা বই দিতে হবে। হুমায়ূন আহমেদের একটা বই যদি প্রকাশ করতে পারি, ওই প্রকাশক সারা বছর খায়া বাঁচতে পারবে। তো এইভাবে কি সাহিত্য রচনা হয়? না, না। সাহিত্য মন সাহিত্যের থেকে আসতে হয়। এক্সাক্টলি মন থেকে মানে কি? মন থেকে মানে এইভাবে যে সাহিত্য শুধুমাত্র প্রমোদ চৌধুরী বলছেন, সাহিত্য শুধুমাত্র কি?
কেন? একটাই উদ্দেশ্য, মনোরঞ্জন। বুঝতে পারছো? যে জিনিসের কোনো উদ্দেশ্য থাকে সেইটা দিয়ে কখনো মনোরঞ্জন হবে না। সকল রকম কাজের মধ্যে কোনটাতে আমাদের মনোরঞ্জন হয়? খেলাধুলার মাধ্যমে, কারণ খেলাধুলার কোনো উদ্দেশ্য নাই। কথা বুঝতে পারতেছো? যখনই খেলাধুলার উদ্দেশ্য আসবে, যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল, ওয়ার্ল্ড কাপ ক্রিকেট, হ্যাঁ ওয়ার্ল্ড কাপ জিততে হবে, তখনই দেখবে এটাতে মনোরঞ্জন নাই, এখানে কি হয়? চাপ তৈরি হয়। ছেলেরা রিলেট করতে পারবা। বিকালবেলা যখন করোনার আগে খেলতে যেতা, মানে একেবারে মনের খুশিতে খেলতা, একদিন যা খেলছো পরের দিন ভুলে গেছো, ওইখানে যে বিনোদনটা পাইতা। ভাইয়া কখনো ক্রিকেট খেলা দেখে যে এই যে প্রেশার, রিয়াল মাদ্রিদ যে এত কষ্ট করে লিগ জিততে পারলো না, এটা কি মনোরঞ্জন হয়? উত্তর হচ্ছে না। এটাই কি হয়? মানে ঝগড়া বিবাদ বাড়ে। সো সকল রকম কাজের মধ্যে একমাত্র মানে সবচেয়ে মানে মন খুশি করার কাজ হচ্ছে যেটার মধ্যে কোনো উদ্দেশ্য নাই, পার্থিব কোনো উদ্দেশ্য নাই। কথা বুঝতে পারতেছেন? তো যাই হোক, আহ তো এই জন্য সাহিত্য জি ভাইয়া। খেলা প্রবন্ধে প্রমোদ চৌধুরী বলছেন সাহিত্যের একমাত্র উদ্দেশ্য মনোরঞ্জন, এবং সেটা শুধুমাত্র কি সাহিত্যিকের মনোরঞ্জন, হ্যাঁ, অন্য কারো মনোরঞ্জন না। সাহিত্যের সাহিত্যের একমাত্র উদ্দেশ্য। তোমরা এটা একটু সার্চ দিয়ে পড়ে নিও, ভালো লাগবে। কিন্তু যখন তুমি এখন বলতে পারো ভাই আপনার কি এই প্রবন্ধটা ভালো লাগছিল? উত্তর হচ্ছে না, একেবারেই ভালো লাগে নাই, একটু ফোঁটাও ভালো লাগে নাই। তাহলে কেমনে তোমাদের ভালো লাগবে? কারণ আমার ভালো লাগে নাই, কারণ এটা ছিল আমার ইন্টারের পাঠ্য। বুঝতে পারতেছো? তো আমি কি মনোরঞ্জনের জন্য সাহিত্য খেলা প্রবন্ধ পড়ছি? পড়ি না। আমি কিসের জন্য পড়ছি? নাম্বার পাওয়ার জন্য। কথা বুঝতে পারতেছো? বাট জি ভাইয়া। লেটার দ্যাট টাইম যখন আমি পড়ছি তখন আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, এটাই তো সত্যি। আমি যখন আমার আমার মন খুশি করার জন্য কিছু লিখবো, আমি মাঝে মাঝে লিখি করি। আমার মন খুশি করার জন্য কিছু লিখে দেখি যে এটা বেশ ভালো হয়। বাট যখনই চিন্তা করি আচ্ছা এটা লিখে একটু পোস্ট করবো নি, এটা পোস্ট করলে মনে হয় কিছু লাইক টেক পাবো, তখন দেখি যে ওটা আসলে ভালো হয়নি। কথা বুঝতে পারছো? সেই জন্য আমি আমার রাইটিংস গুলা সাধারণত কাউরেই দেখাই না। লিখি, মাঝে মাঝে ভালো না লাগে ফেলাই দিই, শেষ। তো এখন দেখেন, তো প্রমোদ চৌধুরীর সাহিত্য খেলার কথা কেন বললাম, এত কথাবার্তা কেন আসলো? কারণ হচ্ছে যে আমাদের আস্তে আস্তে সাহিত্য পড়তে হবে, এবং সাহিত্য চাপ নিয়ে করা যাবে না। আপনার মনে হলো টিচারে খুশি করার জন্য সরজুর্মি শিখাবেন টিচাররে, যে জীবন সরজুর্মির ন্যায়। ভাই না, অসম্ভব, থামেন। এরা টিচার নাম্বার দিবে যে হ্যাঁ এই স্টুডেন্ট তো বিশাল জানে, সরজুর্মি। কিন্তু কথা হচ্ছে এইটা লিখে তুমি নাম্বার পাইতে পারো, কিন্তু তোমার মনেও থাকবে না, তুমি এটা রিয়েল লাইফে কখনোই ইউজও করতে পারবে না। বাট এই যে আমরা এখন রিল্যাক্স ভঙ্গিতে পড়তেছি সরজুর্মি মানে কি, প্রবাহিত, দেখবে এটা তোমার মনে থাকবে। কথা বুঝতে পারতেছেন? হ্যাঁ। ওকে, সামনে আগে অনেকক্ষণ কথা বলছি। এখন হচ্ছে যে ছোট 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 বড় খেলা শেষ, এখন আমরা হচ্ছে নতুন সূত্রে যাব। এই সূত্রটা ইম্পর্টেন্ট, সূত্র 4। বাংলা ক্লাসে একটানা পড়লে কখনোই মনোযোগ থাকবে না, বুঝছেন? অ বা আ এর সাথে যদি কখনো রি যোগ করেন, রি কিংবা রিকার, রি কিংবা রিকার, তাহলে মনে রাখবেন এটা থেকে আনসার আসবে আইদার অর আসবে নাহলে হচ্ছে আর আসবে। এটা একটা ছন্দর মাধ্যমে মনে রাখতে পারেন। আগের গুলোতে কয়টা করে কেস দেখছি আমরা ভাইয়া? আগের গুলোতে 4টা করে কেস দেখছি না প্রতি ক্ষেত্রে? জি ভাইয়া। তো এটাকে এভাবে মনে রাখতে পারেন যে এমনি জাস্ট বলার জন্য বলি যে যদি দেখি সংখ্যাটা গুণে হয় 4, 2 বার অর হবে 2 বার আর, তো কিসের 2 বার অর হবে আর কিসের 2 বার আর হবে এটা একটু বুঝি। ধরেন অ যোগ রি, অ যোগ রি, এটা থেকে হতে পারে অর, আবার আ যোগ রি থেকেও হতে পারে। এটা কিন্তু আগের নিয়ম ফলো করতেছে না। আ যোগ রি ও অর হতে পারে। দেখেন আগের নিয়ম অনুযায়ী কি দুইটাই আর হওয়ার কথা না, ছোট বড় চিন্তা করলে। আবার অ যোগ রি, অ যোগ রি, আমার রি লিখতে অনেক কষ্ট হইতেছে, অনেকদিন লিখার বাইরে তো। আর আ যোগ রি, এটা হতে পারে আর। এই জন্য আমরা বলছি যে যদি দেখি সংখ্যাটা গুণে হয় 4, 2 বার অর হবে 2 বার আর। তো অ যোগ রি যে অর, এটার উদাহরণ কি? দেব যোগ ঋষি, দেব যোগ ঋষি কি হয় ভাইয়া বলেন? দেবর্ষি। দেবর্ষি। বুঝতে দেবর্ষি। পারছেন? হয়েছে না? অর হয়েছে না? অর হয়েছে না? জি ভাইয়া। ভাইয়া দেবর্ষি মানে কি? দেব যে ঋষি, যে ঋষি দেবের সমতুল্য। ঋষি কি? ঋষি হচ্ছে সাধক। বুঝছেন ভাইয়া? সাধু। সাধক, সাধক মানে যে হচ্ছে এই যে ধ্যান করতে করতে দেখতে না ঠাকুরমার ঝুলি দেখছো না বাচ্চাকালে, যে এক জি সাধক ভাইয়া সাধনা দেখছি। করতেছে, ওই যে ওইটা হচ্ছে ঋষি। বুঝছেন ভাইয়া জিনিসটা? হ্যাঁ।
তো এটা হচ্ছে ঋষি। তারপর মনে রাখবেন ঋষিযুক্ত যা আছে সব হয় অর। ঋষি থাকলেই হয় অর, বুঝছেন? তারপর হচ্ছে কি মহাযোগ ঋষি। মহাযোগ ঋষি অনেকেই ভাবে কি এটা হবে মহার্ষি, কিন্তু আসলে কি মহার্ষি বলে কোনো শব্দ শুনছেন জীবনে? আচ্ছা আমি এখানে না। রেড দিয়ে ফেলছি ভুলে। মহাযোগ আমার কিছু বানান ভুল টুল হইতেছে, মানে এটা আসলে খেয়াল করতেছি না, এই জন্য একটু দেখো, ভুল দেখলে ধরাই দিও। তাহলে এটা কি হচ্ছে মহর্ষি, ঠিক আছে? আবার যদি ঋত শব্দ পরে থাকে, হ্যাঁ ঋত থাকলে সবসময় আর হয়ে যাবে। যেমন দেখে ঋত যুক্ত কিছু, শীত যোগ ঋত কি হয় ভাইয়া? শীতার্থ। শীতার্থ। শীত যোগ ঋত শীতার্থ না শীতার্থ? শীতার্থ। দেখছেন ঋত থাকলেই সবসময় এরকম হয়ে যাবে। তারপর আরো একটা দেখাই, আজগ্রী একটা ঋত, একটা উদাহরণ দেন, আপনারা পারবেন আমি জানি। আজগ্রী, হ্যাঁ পারবেন। ক্ষুধা যোগ ঋত। ঋত মানে খুব সহজ কথা যদি বলি, ঋত মানে হচ্ছে আনত, মানে নুয়ে পড়ছে, বুঝছো? ক্ষুধায় নুয়ে পড়ছে, তোটা আসে হচ্ছে আনত অর্থে, ক্ষুধার্থ। একটু হোল্ড করো, আমার একটা কল আসছে। হ্যাঁ হ্যাঁ শাহেদ, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা, ক্ষুধা যোগ ঋত, ক্ষুধার্ত, বুঝতে পারছো জিনিসটা? ঋত মানে কি? ঋত বলতে বুঝবো, যেখানে ঋত দেখবো মানে বুঝবো কি, মানে নুয়ে পড়া হয়েছে এরকম। আচ্ছা এরকম আরো এক্সাম্পল দেখবা, তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? জি ভাইয়া পাচ্ছি। জি ভাইয়া। হুম, সাধারণত আর হচ্ছে ঋত থেকে আসে, আর অরটা অনেক জায়গা থেকে আসে। আর কম পাবা, আর এক্সাম্পল কম পাবা, অরের এক্সাম্পল আছে অনেক। অরের এক্সাম্পল আমরা কি ঋষি দিয়ে দিছি, এবার অন্য কোনো কিছু দিয়ে দিই। ভাইয়া উত্তমর্ণ, উত্তম যোগ ঋণ, এটা একটা খুব ইম্পর্টেন্ট এক্সাম্পল, মনে থাকে না? উত্তম যোগ ঋণ, উত্তমর্ণ, পড়ছেন এই কথাটা বা দেখার কথা? জি ভাইয়া। জি ভাইয়া ভাই এটার পড়েছি। মানে কি? এটার এক্সাক্ট মানে হচ্ছে যে ঋণের মাধ্যমে যে হচ্ছে উত্তম স্থানে আছে, মানে এটা বলতে বোঝায় সম্ভবত আমি একেবারে শিওর না, যে ঋণটা দিতেছে। আর ঋণ দেওয়ার সময় যে অধম থাকে, মানে যে ঋণ নেয়, তাকে বলা হয় অধমর্ণ, বুঝছো? দাঁড়াও, এটা আমি একটু শিওর হয়ে জানাবো তোমাকে। আচ্ছা তারপর ঋণযুক্ত এগুলো আছে। আর ঋত যেমন আরো আছে কি, ভয় যোগ ঋত, ভয়ার্থ, রাইট? ভয়ে আনত। ঋত কথাটা কিন্তু নেগেটিভ, বুঝতে পারছেন ভাই জিনিসটা? হ্যালো? ভাইয়া ঋত নেগেটিভ। হ্যাঁ, এটা নেগেটিভ সেন্স ফিল করে। যেমন ভয়ার্থ, ভয়ের সাথে ঋত লাগাই দিলাম, কি হলো? ভয়ার্থ মানে ভয়ে আনত, ভীতিকর। বুঝতে পারতেছেন? ভয় যোগ ঋত, ভয়ার্থ। ঋত থাকলে কি হয়? আর হয়, মনে থাকবে ভাইয়া? ভাইয়া আবার একটু বলবেন? 10 যোগ ঋণ, 10 দিক থেকে ঋণ নিয়ে মানে যা পাওয়া যায়, 10 দিক থেকে ঋণ নিয়ে যা পাওয়া যায় তার নাম কি? দর্শন, বুঝতে পারছেন? দর্শন, এটা কেউ ভাবছেন যে এটা সন্ধি বিচ্ছেদ 10 যোগ ঋণ হবে, কিন্তু এটা আসলেই 10 যোগ ঋণ। ঋত মানে হচ্ছে আনত, বা আনত মানে কি? নত হয়ে যাওয়া, মানে ধরো শীতে নত হয়ে গেছে মানে কি? শীতার্থ। ক্ষুধায় নত হয়ে গেছে, ক্ষুধার্ত, বুঝতে পারছেন? ঋত একটা নেগেটিভ সেন্স মেক করে, বুঝতে পারছি ভাই জিনিসটা? জি ভাইয়া। এখন তুমি যদি বলো পরাযোগ ঋত, পরার্থ, এটা হবে? মানে কি না, পরায় নত হয়ে গেছি? না বলে হবে না। পরাযোগ ঋত, পরার্থ, সন্ধির নিয়ম অনুযায়ী হলেও এটা সন্ধি কেন হবে না, কে বলতে পারবেন? কারণ
পড়ে তো কেউ হৃত হতে পারে না, মানে জি না, পড়ে তো আর জ্ঞান বুদ্ধি হয়। ওটা মাধুর্য রক্ষা হয় না। এইখানে মাধুর্য রক্ষা হয় না। কেমন শোনায়, বুঝছেন? ভাই আমার কাছে তো ভালো শোনা লাগছে। সংস্কৃত পণ্ডিতদের ভালো লাগে নাই, তারা পড়াশোনায় ভালো ফিল করতো, পড়ায় আবার কিসের ঋত, এই জন্য তারা বলে নাই। বুঝছেন? নিদ্রায় ঋত হয়ে গেলে কি হবে? নিদ্রাত্ম। পড়ছেন না এই কথাটা? নিদ্রাত্ম চোখে তাকায় আছে। ওকে, হ্যাঁ আমরা টাইপ 5 এ যাই। এই আপনার কি সন্ধি ফিল করতেছেন কিছুটা, মানে ভালো লাগতেছে পড়তে? ভাইয়া, ক্লান্তার্থ হয়, ক্লান্ত যোগ হৃত। ক্লান্ত শব্দটা সংস্কৃত না। এই জন্য সংস্কৃত হবে না, বুঝছেন? জি ভাইয়া। তৎসম না আর কি। টাইপ 5 দেখেন ভাইয়া, এবার হচ্ছে টাইপ 5 থেকে টাইপ 5, 6, 7 তিনটা টাইপে আমরা শিখবো। আমরা এখন হচ্ছে একটু পড়া গুছায় ফেলি। আমরা আর অ কিংবা আয়ের সাথে অন্য স্বরধ্বনিগুলো যোগ করব, মানে পুরো হচ্ছে শব্দ চেক করব। অ কিংবা আয়ের সাথে আমাদের কি কি যোগ করতে পারি? হ্রস্ব ই বা দীর্ঘ ই যোগ করে দেখলাম ফার্স্টে, তারপরে হ্রস্ব উ কিংবা দীর্ঘ ই যোগ করে দেখবো, তারপর হচ্ছে কি ও কিংবা ও যোগ করে দেখবো। বুঝতে পারছেন? তাহলে স্বরেয় বা স্বরেয়ার সাথে যদি হ্রস্ব ই বা দীর্ঘ ই যোগ করি, এইটা হয়ে যাবে হচ্ছে কি এ এ হবে। ঠিক আছে, এটা এ হবে। এক্সাম্পল দেই, মানে আমরা এখানে লিখে ফেলি অ যোগ ই, আ যোগ ই। অ যোগ ই, অ যোগ দীর্ঘ ই, আ যোগ ই, আ যোগ দীর্ঘ ই। বুঝতে পারছেন? সবগুলাই কি হবে? এ হবে। এক্সাম্পল দেই, অ যোগ ই যে এ হইছে, এটার একটা এক্সাম্পল হচ্ছে শুভ যোগ ইচ্ছা। শুভ, শুভ যে ইচ্ছাটা শুভ, মানে আমি তোমার প্রতি একটা শুভ ইচ্ছা জ্ঞাপন করলাম, এটা কি ভাইয়া? শুভেচ্ছা। আচ্ছা, অ যোগ দীর্ঘ ই, দেব যোগ ঈশ। যে ঈশ মানে কি বলেন তো ভাইয়া? ঈশ মানে হচ্ছে ঈশ্বরের সমতুল্য, বুঝছেন? ফণি যোগ ঈশ, ফণীশ। লক্ষ্মী, সরি, তারপর কি ছিল? মণিযোগ ঈশ, মনীষ। মুনিযোগ ঈশ, মুনীষ, মানে যে জিনিসটা ঈশ্বরের কাছাকাছি। দেব যোগ ঈশ, এখানে কি হবে? অযোগ দীর্ঘই, দেবেশ। ক্লিয়ার? আ যোগ ই, আ যোগ হ্রস্বই দীর্ঘইকার হয়েছে, কিভাবে দেখেন? একটা এক্সাম্পল দেই, যথা এ যোগ ইচ্ছা। যথা, সরি, আ যোগ হ্রস্বই একার হয়েছে, এ হয়েছে আর কি, সরি ভুল বুঝলাম। যথাযোগ ইচ্ছা, যথেচ্ছা। সুন্দর একটা এক্সাম্পল। এরপর আর কি থাকতে পারে? আ যোগ দীর্ঘই, এটা হচ্ছে আবার ঈশ যোগ করে দিব, মহাযোগ ঈশ, মহেশ। যদিও শরৎচন্দ্র কি করছে? গরুর নাম দিছে মহেশ। করছেন ভাই, মহেশ বলতে একটু, মহেশ মানে কি? মানে আসল মানে কি বোঝাচ্ছে? আসল মানে এটা বুঝাইতেছে ঈশ মানে ঈশ্বরের সমতুল্য, বুঝছো? মানে সরি, ঈশ্বরের সমতুল্য মানে ঈশ্বরের কাছাকাছি। এবং মহা কোনো কিছু, মানে ধরো অনেক বড় কিছু একটা, সেটা হচ্ছে একেবারে ঈশ্বরের কাছাকাছি। ঈশ্বরের, কিভাবে বুঝাবো? ঈশ্বরের তুল্য কিংবা ঈশ্বর নিজে হাতে এটা তৈরি করছে, এরকম বোঝানোর জন্য বুঝাইতেছে মহা কিছু একটা। মহাটারে এত মহা করছেন যেটা হচ্ছে মহেশ। বুঝছেন ভাইয়া? যদি আমরা বাংলা কথায় এগুলো ইউজ করি খুব কম। ভাই, শরৎচন্দ্র তো গরুর নাম মহেশ দিয়ে দিল। হ্যাঁ, শরৎচন্দ্র গরুর নাম মহেশ দিয়ে দিচ্ছে, আমি জানি না কেন দিচ্ছে। তো যাই ভাইয়া হোক, 19-এর সাথে ঈশ্বরের কি সম্পর্ক? কার সাথে? 19-এর সাথে 19-এর সাথে 19 তো আর সন্ধি বিচ্ছেদ করা হয় না। এটা হচ্ছে 19, মানে এটা হচ্ছে কি, এটা বলা হয় সমাস, মানে বিশেষ সমীপে। 19, 19। আমরা তো শব্দ অনেকভাবে গঠন করতে পারি। আমরা সন্ধির মাধ্যমে করতে পারি, আমরা কারকের মাধ্যমে করতে পারি, আমরা সমাসের মাধ্যমে করতে পারি, আমরা প্রত্যয় বিভক্তির মাধ্যমে করতে পারি। কথা বুঝতে পারছেন? যেমন আপনাদের এই যে এখানে দুইবার অর হবে, দুইবার আর, একবার ছন্দ বলে আমি আপনাদের খুশি করে দিচ্ছি, কিন্তু এখানে এখানে হচ্ছে প্রত্যয়ের কথা আছে। প্রত্যয় জিনিসটা হচ্ছে এরকম, এটাকে বলা হয় গুণ ধর্ম। এটার নাম হচ্ছে, আপনাদের যখন প্রত্যয় পড়াবো তখন বুঝবেন, এটার নাম হচ্ছে গুণ ধর্ম। আর গুণ মানে হচ্ছে যে ছোট করে রাখে, আর এটা হচ্ছে বৃদ্ধি ধর্ম, এখন বড় হয়ে গেছে।
বুঝছেন ভাইয়া? জি ভাইয়া। আরো এক্সাম্পল দেখবেন, নৈযোগ অক নায়ক এটা গুণ, কিন্তু পৈযোগ অক পাবক এটা বৃদ্ধি, মানে বড় করে দিছে ধ্বনিটা বা সাউন্ডটা বড় করে দিছে। বুঝছেন ভাই জিনিসটা? হ্যালো। জি ভাইয়া বুঝছি। আচ্ছা, আমার বাংলা পড়ানোর স্টাইল কি বেশি খারাপ, মানে কি আপনাদের মাথা কি বেশি গরম করে দিতেছি? আচ্ছা, তো এটার আরো কিছু এক্সাম্পল দেখি। যেমন ধরেন জীব যোগ ইন্দ্র, জীব যোগ ইন্দ্র। আজকের ক্লাসটা একটু দেখে আসেন পরের দিন, বুঝছেন? নাহলে আবার এখান থেকে মিলাতে পারবেন না। জীব যোগ ইন্দ্র, জীবেন্দ্র। যে কোনো একটা গ্রামার বই নিয়ে মানে পরীক্ষার জন্য পড়বেন, কিন্তু আগে হচ্ছে বুঝেন। শ্রবণ যোগ ইন্দ্রিয়, ভাইয়া এটা জানি কি বলি আমরা? শ্রবণেন্দ্রিয়। মিলছে? হ্যাঁ। শ্রবণেন্দ্রিয়, এগুলো কি আগের মতো খালি মানে মুখস্থ করবেন নাকি এখন বুঝে বুঝে করতে পারবেন? বুঝে বুঝে পড়বো। আচ্ছা, তারপর ধরেন রাম যোগ ঈশ্বর, রামেশ্বর। ঠিক আছে, রাম যোগ রামেশ্বর। তো এরকম আরো যত এক্সাম্পল আছে, আমার হাতে তো খুব বেশি এক্সাম্পল আমি হাতে নিয়ে বসি নাই, আপনারা একটু দেখে নিন। ঠিক আছে, তারপর কি নর যোগ ইশ, নরেশ। আমরা যদি এখানে নরেশ কি বলে দিতাম, এখানে যদি যথেচ্ছা, সরি, আচ্ছা আমরা যদি এখন একটু এখানে দেবেশের জায়গায় নরেশও লিখতে পারতাম, বা দেবেশ আছে, ঠিক আছে। আমরা যদি এটাকে একটু ছন্দ মিলায়া পড়ি, হ্যাঁ, আমরা যদি এটাকে ছন্দ মিলায়া পড়ি, দেখেন আপনার খুব মনোযোগ দিয়ে শুনেন, আমার কথা শুনেন। অয়ে ইয়ে এ হয়েছে শুভেচ্ছাতে জানা, আমি একটু লিখে দিই। অ এ ই এ, এ দিয়ে লিখবো নাকি অন্তস্থ দিয়ে লিখবো? অয়ে ইয়ে এ হয়েছে, কোথায় জানছি আমরা এটা? শুভেচ্ছাতে জানা। শুভেচ্ছায়। শুভেচ্ছা। এটা মনে রাখবেন, বুঝছেন? ক্লাসের পরে এটা যদি ক্লাস হইতো, আমি আপনাদের এখন কবিতা মুখস্থ করায় তারপর ছাড়তাম। আমার সাথে একটু পড়েন। অয়ে ইয়ে এ হয়েছে শুভেচ্ছাতে জানা। আয়ে ইয়ে এ হয়েছে যথেচ্ছায় নেই মানা, যথেচ্ছায় নেই মানা। আবার অয়ে ইয়ে, আবার একার হচ্ছে দেখো দেবেশে। আয়ে ইয়ে এ হয়েছে আই ইয়ে একই রকম, যেমন দেখো কোথায় দেখছি আমরা? মহেশে। ঠিক আছে, এই ছন্দগুলো একেবারে ভাই এগুলা প্রচলিত কবিতা? জি না, এটা আমার টিচারের শিখায় দেওয়া কবিতা, এখন আমার মনে আছে। আচ্ছা। আমি খুব ভালো টিচারের কাছে বাংলা পড়ছি, ও। বুঝছেন? উনি বাংলার পণ্ডিত। মাঝে মাঝে আমি এখনো ফোন দিয়ে জিজ্ঞেস করি। এখনো ফোন ধরে? হ্যাঁ, ভদ্রলোকের একটা 21শে পদক পাওয়া উচিত আর কি, অনেক কিছু করছে বাংলার জন্য। ভাই একটু নামটা বলবেন? আচ্ছা, পণ্ডিত স্বপন ধর। আপনার লাক অনেক ভালো। আমার টিচার লাগ অনেক ভালো, আমি সবসময় বলি আমার বুয়েটের টিচার গুলো ভালো করছে। আর মেইন কথা হচ্ছে লাগ ভালো নয়, প্রত্যেক টিচারই ভালো তুমি যদি বের করে নিয়ে আসতে পারো। আমি সামহাও টিচারদের সাথে মিশতে পারি ভালো মতো নয়, বুঝতে পারছেন জিনিসটা? তো টিচারদের সাথে মিশতে হবে, টিচারদের কথা শুনতে হবে, এবং টিচাররা কি চায় সেটা বুঝতে হবে। বুঝতে পারছি ভাই জিনিসটা? আচ্ছা, আমরা হচ্ছে টাইপ 5 পড়লাম। আমরা আজকে হয়তো বা আর দুইটা সূত্র পড়ি, কারণ অনেক সময় গেছে। আমরা স্বরেয় এবং স্বরেয়ার সাথে বিভিন্ন, আমরা দুইটা না আর তিনটা সূত্র পড়বো। হ্যাঁ, আমি একটু ফার্স্ট চাই।
সরে এবং সরে আটা শেষ করে দিই আজকে। আমার টোটাল সূত্র আছে 12 বা 13টার মতো, আমরা একটু শেষ করি। আমরা অ বা আর সাথে কি যোগ করছি এতক্ষণ? এ যোগ, রসই বা দীর্ঘই যোগ করছি। আমরা এখন চলে যাব, অ বা আর সাথে এর পরের যে ধ্বনি আছে, এরপরে কি ধ্বনি আছে? এ বা ওই, এ পাইছি, এবার এ বা ওই যদি যোগ করি তাহলে এখান থেকে পাওয়া যাবে ওই। এক্সাম্পল, অ যোগ এ ইকুয়ালস টু ওই, অ যোগ ওই এটাও ওই, আ যোগ এ এটাও ওই, আ যোগ ওই এটাও ওই। এক্সাম্পলে যাই চলো। হ্যাঁ, অ যোগ এ, জন যোগ এক, আমরা বলি না জনৈক ভদ্রলোক, পড়ছি কিনা বিভিন্ন জায়গায়? জনৈক ছাত্র বলল, জনৈক মানে কি? একজন, কোন একজন। একজন। জন যোগ এক মানে জন মানে যে একজন আর কি, কোন একজন। তা জন যোগ এক কি হয়েছে? জনৈক হয়েছে না ভাইয়া? জন যোগ এক ও জনৈক। তারপর আমরা জি যদি ভাইয়া। অ যোগ ওই লিখি, এরকম একটা যদি দেখাই, ধর্ম যোগ ঐশ্বর্য, ধর্ম যোগ ঐশ্বর্য, ধর্মৈশ্বর্য, ধর্মের যে ঐশ্বর্য এটা বুঝাইতেছে। এটা আরো সহজ একটা এক্সাম্পল দিতে পারতাম। মত যোগ ঐক্য, মতৈক্য, মত ঐক্য, ঐক্য আর কি, কি মতৈক্য, বুঝতে পারছেন? ঐক্য। না ঠিক আছে, ঐক্য। আচ্ছা। এবার দেখেন, আ যোগ এ যে ঐক্য হয়েছে, এটার একটা এক্সাম্পল দেখেন। তথা যোগ এব, ঠিক আছে? তথা যোগ এব, তথৈব। তথৈব মানে কি বলেন তো ভাইয়া? না, যা বলা হয়েছে তথা মত ভাইয়া চলা জানি হয়েছে। না। না, তথৈব মানে হচ্ছে কি, যে যেভাবে বলা হয়েছে তথৈব, বুঝতে পারতেছেন? ওই নিয়ম অনুযায়ী, তথা অনুযায়ী চলা হয়েছে। আর এটা হচ্ছে আ যোগ ওই, মহাযোগ ঐশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য। বাংলা লেখার হাত নাই তো কত ঝামেলা হয়েছে। বাংলা মানে হাতে লিখি না তো, যা লিখছি বিগত কয়েক বছর বাংলা সব তো টাইপ করে লিখছি, কোশ্চেন করা বলেন সবকিছুই। ঐশ্বর্য। লাইফে কি বলবো, মানে ঘটনা কেমনি ঘুরে ঘুরে আসে। আমি যখন ক্লাস 5-এ পড়ি, তখন আমাকে একটা ভাইয়া বাসায় এসে 1 মাস পড়াইছিল, জাস্ট 1 মাস। আমি সারা জীবন তার কাছে ঋণী, এখনো তার কথা মনে করি। জাস্ট 1 মাস পড়াইছিল উনি আমাকে, মানে উনি হচ্ছে মাইমেসিং মেডিকেলের স্টুডেন্ট, আমার বাসা তো মাইমেসিং মেডিকেলের ঠিক পাশেই। তো মাইমেসিং মেডিকেলের স্টুডেন্ট উনি, পরে চলে গেছে, ইউএসএ চলে গেছে। উনি এসে আমাকে একটা জিনিস করছিল প্রতিদিন, মানে কোনো ম্যাথ, মানে আমার তো ম্যাথ পড়া লাগতো না, আমি কখনো ম্যাথ করাতে করতাম না। তো উনি এসে হচ্ছে, যেহেতু 5-এ বৃত্তির বছর, উনি আমাকে প্রত্যেকটা ম্যাথ 5 রকম ডাটা দিয়ে করতে বলতো। যেমন ধরো বইয়ে আছে 3 জন লোক, ওই যে ঐকিক নিয়মের ম্যাথ গুলো আছে না, বা শতকরা ম্যাথ গুলো আছে না, জি ভাইয়া। 5% সুদে ব্যাংকে 100 টাকা রাখা, সরি, ব্যাংকে কিছু টাকা রাখা হইলে 120, সুদ আসল মিলিয়ে 220 টাকা পাওয়া যায়। কত পার্সেন্ট সুদে ওই পরিমাণ টাকা রাখলে 250 টাকা পাওয়া যাবে, বুঝতে পারতেছো? উনি আমাকে একই ম্যাথ 5 বার করাইতো। উনি বলতো কি, যে ডাটাটা আছে সেটা 1 করে বাড়াইতে থাকবা। প্রথম ম্যাথে যদি 5% বলে, পরে ম্যাথে 6% দিবা, পরে ম্যাথে 7% দিবা, পরে ম্যাথে 8, তারপরে 9। কথা বুঝতে পারতেছো? তো ক্লাস 5-এর একটা স্টুডেন্টে উনি আমাকে সেই কমপ্লেক্স কমপ্লেক্স ক্যালকুলেশন গুলো শিখাই, মানে করাইতো। আমি করতাম বসে, সারাদিন বসে বসে। তো স্কুল তখন মানে গ্রীষ্মের ছুটি চলতেছিল, পুরো 1 মাস আমি প্রত্যেকটা অঙ্ক, বইয়ের প্রত্যেকটা অঙ্ক 5 বার করে করছি। ব্যাস, আমার হচ্ছে যে বাচ্চা ক্লাস 4-5 এর পোলাপান কি ম্যাথ মুখস্থ করে না?
গরুর মতো। আমার এটা করা হয়নি। তো আমার যেটা হয়েছে, উনি যদিও মেডিকেলে পড়তেন, কিন্তু উনি আমাকে মানে আমার বাসার আশেপাশে সব মেডিকেলের টিচাররাই থাকতো আর কি, যেহেতু মেডিকেলের পাশে। তো উনি যদিও মেডিকেলে পড়তেন, কিন্তু উনি আমাকে ম্যাথের এই ব্যাপারটা, যে ম্যাথ মুখস্থ করার কিছু না, ম্যাথ তোমার বুঝে করতে হবে, এই জিনিসটা আমাকে দিয়ে দিছিল। হিত যোগ এসি, হিতৈষী, হিত যোগ এসি, যে হচ্ছে হিত চায়। যেমন আমি তোমাদের একজন হিতৈষী। এইগুলো এক্সাম্পল আরো দেখো বইয়ের মধ্যে, আরো আছে। যেমন আমি যদি মুখে বলি, যেমন রাজ যোগ ঐশ্বর্য, রাজৈশ্বর্য। তারপর হচ্ছে মহাযোগ ঐরাবত, এটা আসে, মহাযোগ ঐরাবত। কি হবে? মহৈরাবত। ঐরাবত মানে কি কে বলতে পারবে? এটা পড়া উচিত, এটা সবাই পারবে আশা করি। ঐরাবত মানে হাতি। হাতি। ঐরাবত মানে হচ্ছে এলিফ্যান্ট বা হাতি। বাচ্চাকালে আমি এটা বুঝতাম না, ঐরাবত কেন হাতি, এখনো বুঝতাম, জানতে হবে এটা, রিজন তো আছে। আর ঘোড়া সমর্থক কি? ঘোড়া সবচেয়ে, অশ্ব সবচেয়ে কমন হয় কি? অশ্ব। ঘোড়ার আরেকটা সমার্থক শব্দ আছে, যেটা মনে থাকে না, কিন্তু যদি পারেন খুব ভালো। একটা তো অশ্ব, করি না ভাইয়া আমরা অশ্ব? আরেকটা আছে হয়, হয়, হয় হচ্ছে ঘোড়া বুঝায়, হয়, হ অন্তস্থ হয়। এটা একটু মনে রাখেন। ঘোড়া। ঘোড়া মানে অশ্ব বা হয়। আরো অনেক আছে, ঘটক, এটসেট্রা এটসেট্রা। হয়টা খুব আনকমন। সেকেন্ড লাস্ট টপিক। আমার সাথে এতক্ষণ ধরে আপনারা থাকার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। অ কিংবা আর সাথে যদি আমরা উ কিংবা দীর্ঘ উ যোগ করি, তাহলে এখান থেকে পাওয়া যাবে হচ্ছে সবসময় ও। বুঝতে পারছেন? অ বা আয়ের সাথে উ কিংবা দীর্ঘ যদি যোগ করি, এটা থেকে সবসময় ও পাবো। যেমন অ যোগ উ, এটা থেকে হচ্ছে ও, রস্য উ। অ যোগ দীর্ঘ উ, এখান থেকেও ও। মুখে বলতেছে একটা, লিখতেছে একটা, সমস্যা। এরপর হচ্ছে আ যোগ উ, এখান থেকে আমরা ও পাবো। আ যোগ দীর্ঘ উ, এখান থেকেও ও পাবো। এক্সাম্পলস, প্রথমটা নর যোগ উত্তম, নর যোগ উত্তম। হ্যাঁ, আমরা কি বলি এটাকে? নরোত্তম বলি না? মিলছে? নর যোগ উত্তম, নরোত্তম। চল যোগ উর্মি, ঠিক আছে, এটা আমরা কি বলি? চলর্মি বলি। পাইছেন না বইয়ের মধ্যে? চলর্মি মানে কি? যে উর্মি চলনসই আছে বা চলতেছে আর কি, ঠিক আছে, এটা হচ্ছে চলর্মি। আ যোগ উ, যথাযোগ উপযুক্ত, যথাযোগ উপযুক্ত। আমাদের বইয়ের মধ্যে কিন্তু এত সুন্দর করে সবগুলো ভাঙা দেওয়া নাই, রাইট? দুই পেজের মধ্যে তাড়াহুড়া করে শেষ করছে। আচ্ছা, আর আমরা যদি লাস্টেরটা যদি আসি, গঙ্গা যোগ উর্মি, গঙ্গা যোগ উর্মি, গঙ্গর্মি মানে গঙ্গার ঢেউ, গঙ্গর, ঠিক আছে। তারপর এরকম আরো আছে, কথা যোগ উপকথন, কথা যোগ উপকথন। উপকথন মানে বুঝছেন? কথার পিঠে কথা, উপকথা আর কি, উপকথন, কথন। উপকথা আবার অন্য জিনিস, উপকথা মানে রূপকথা টাইপের জিনিসপত্র। আচ্ছা, উপকথা রূপকথার মধ্যে পার্থক্য বুঝো? কে বলতে পারবা? উপকথা আর রূপকথা। রূপকথা বা কাল্পনিক। বলা মানে হচ্ছে কি উপকথা। হুম, কথার প্রসঙ্গে কথা বলা মানে না না উপকথা, না না আর না, এই রূপকথা জন্যই তো, না না না, রূপকথা তো রূপকথাই। ওই যে আমরা যে রাজা, এক দেশে ছিল এক রাজা, তার ছিল 7টা রানী, তারপর ছিল কি 7 রানীর মধ্যে সুয়োরানী, দুয়োরানী আর 5 রানীর নাম নেই, এইগুলা হচ্ছে রূপকথা। হ্যাঁ, আর উপকথা মানে হচ্ছে গ্রাম বাংলায় প্রচলিত যেসব কথাবার্তা আছে,
যেসব গল্প কবিতা ছদ্ম যেগুলো মানে ছড়া আছে, যেমন হাট্টিমা টিম টিম, এটা অবশ্য না, উপকথা না, মানে যত ওই যে আছে না বাগধারা টাইপের। বাগধারা না, গ্রামে যত রকম প্রচলিত মানে গ্রাম অঞ্চলে আছে সবই হচ্ছে উপকথা, বুঝতে পারতেছেন? এটা হইতে পারে প্রবাদ প্রবচন, হইতে পারে এটা হইতে পারে ছড়া হইতে পারে। ছোট বাচ্চাদের ভয় দেখানো হয়। হ্যাঁ এরকম মানে হ্যাঁ ছোট বাচ্চাদের ভয় দেখানো হয়, আবার কি মানুষের উপদেশ দেওয়া হয়, যেমন খনার বচন, এটা হচ্ছে উপকথার উৎকৃষ্ট উদাহরণ। খনা কি বলছে, যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজা পুণ্য দেশ, যদি বর্ষে ফাগুনে রাজা বের হয় মাগুনে। মাগুনে মানে কি, মাগতে, মাগা মানে কি ভিক্ষা করা, বুঝতে পারছেন ভাইয়া? শুনছেন না খনার বচন? জি ভাইয়া। খনা কে ছিল? সিংহল রাজের কন্যা, বুঝতে পারছেন? খনা ছিল সিংহল রাজকন্যা। যদিও এইখানে একটা মানে মানে মতের অমিল আছে, মানে ভিন্ন মত চালু আছে যে খনা বলে অ্যাকচুয়ালি কেউই নেই, মানুষের কথাবার্তা সব এক করে খনার বচন বলা হয়েছে। বাট যেটা মানে যেটা শুনতে মজা লাগে সেই গল্পটা হচ্ছে এরকম, খনা ছিল হচ্ছে সিংহল রাজের কন্যা, এবং সিংহল রাজের একজন ছিল আর কি, মানে গণক ছিল। তো এই গণক গণনা করে পাইছিল যে খনা জন্ম হইতেছে, তো এখন এই খনার অনেক বিপদ হবে, যেন যে কোনো মূল্যেই সিংহল রাজ যেন এই খনাকে সেভ করে, মানে একটা মাত্র বাচ্চা হবে, আর কোনো বাচ্চা হবে না, আর কোনো ভাই বোন হবে না। তো মানে আর কোনো ভাই বোন হলে রানীর মৃত্যু হবে, যদিও এটা হচ্ছে ওই গণকের একটা মানে মানে কুটবুদ্ধি, বুঝছো, মানে সে ইচ্ছা করে এই কথাটা বলছে। তো রাজা হচ্ছে একটা মাত্র বাচ্চার পরে বাচ্চা নেয়, এবং একেই মানুষ করছে ওইভাবে, একেবারে দাবা খেলা শিখায়, তারপর হচ্ছে কি বলবো যে রেসলিং তো না, অ্যাকচুয়ালি কি বলে এটা, এই তলোয়ার দিয়ে সোর্ড ফাইট শিখায় টিখায় অনেক বড় করছে আর কি। তো এই মেয়ে যাই বলতো সেটাই সত্যি হয়ে যেত। তো আস্তে আস্তে ছড়ায় গেল, এ হচ্ছে বিশাল বড় গণক, মানে যেটাই বলে যে কলা রুয়ে না কেটো পাত, জানি ভুলে গেলাম তো, তাতেই কাপড় তাতেই ভাত, মানে কলা রুয়ে, ওটার পাত পাত জিনিসটা আসলে কি বুঝি না, এটা ওই জিনিসটা কাটতে না করছে, এবং ওই জিনিসটা থেকে মনে হয় মোচড়, পাত বলতে বোঝায় মানে কলার যে মোচা আছে না, ওটা কাটতে না করছে, শিওর না আর কি। তো ওইটাতেই কাপড় ওইটাতেই ভাত, মানে এই ধরনের যত রকম কৃষি রিলেটেড যত কথাবার্তা বলছে, যে যদি বর্ষে মাঘের শেষ ধন্যী রাজা পুণ্য দেশ, বা যদি বর্ষে ফাগুনে রাজা বের হয় মাগুনে, মানে যখনই ফাগুন মাসে বৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখাই দিচ্ছে, তখনই কি রাজার আগে থেকে হচ্ছে সিরিয়াস হইতে হয়েছে। তো এরকম খনার কথাবার্তায় দেখা গেল আস্তে আস্তে গ্রহ নক্ষত্রের অবস্থান দিয়ে সে এত সব কথাবার্তা বলতে, এগুলো হচ্ছে কি সত্যি হওয়া শুরু করলো। তখন যেটা হলো, ওই যে ওই গণক যে ছিল, ওই গণকের ছেলেও হয়েছে গণক, সে বলল যে খনার জীবন হচ্ছে অনেক বড় বিপদের সম্মুখীন, এখন হচ্ছে খনারে দ্রুত হচ্ছে আমার ছেলেরে দিয়ে বিয়ে করাইতে হবে, নাইলে খনার জীবন বাঁচবে না, এরা সিংহল রাজা হচ্ছে একেবারে ধ্বংস হয়ে যাবে। কথা বুঝতে পারতেছো? হ্যালো? জি ভাইয়া। তো তারপর দিল ওই খনারে ওই ছেলের সাথে বিয়ে দিল। তো খনারে ওই ছেলের সাথে বিয়ে দেওয়ার পরে দেখা গেল ওই গণক মানে বুঝতেছিল যে খনার মানে প্রতিপত্তি বাইরে যেতেছে, মানে গণনা ক্ষেত্রে তাকে ছাড়াই যেতেছে। তো এখন সে তো তার ছেলের বউ করে নিছে, তাহলে এখন তার খনা চাইলেও সবকিছু নিয়ে কথা বলতে পারে না। তারপরে দেখা যেত যে গণনার সময় প্রায় এইসব গণক ভুল টুল গণনা করতো, তো রাজা আবার তার মেয়ের ডাইকা পাঠাইতো। এখন গণক কেন তার ছেলের সাথে বিয়ে দিচ্ছে, দুইটা স্বার্থ, এক হচ্ছে খনা এখন যা খুশি তাই বলতে পারবে না, দ্বিতীয়ত হচ্ছে কি এখন রাজা কে হবে, তার ছেলে রাজা হবে না, নেক্সট রাজা। হ্যাঁ। সো যাই হোক, যদিও বলা হয় এগুলো সবই হচ্ছে মানে ছাইপাশ কথাবার্তা, মানে এটাও প্রচলিত আছে। যাই হোক, শুনতে তো ভালো লাগে। শুনতে ভালো লাগছে এই জন্যই বলতেছি। তারপর হচ্ছে ফাইনালি যেটা হইলো যে খনাকে লাস্ট হচ্ছে গণনায় যখন ভুল করতেছিল, তখন রাজা আবার হচ্ছে তার মেয়ের পরামর্শ শুনলো, তো মেয়ে যেটা বললো, এবং রাজ্যের মানুষ খনারে অনেক ভালোবাসতো, তো খনা আবার যেটা বললো সেটা আবার সত্যি হয়ে গেল, মানে ওই গণকের গণনা ভুল প্রমাণ করে দিছে। তো এতে গণক বেটা খেপা, মানে শ্বশুর খেপা হচ্ছে খনার জিব্বা কেটে ফেলার নির্দেশ দেয়, যেন আর কোনোদিন কথা না বলতে পারে। তো পরিশেষে খনার জিব্বা কেটে ফেলে, এবং এরপর থেকে আর খনার বচন পাওয়া যায়নি। এখন কথা হচ্ছে যে খনার বচন বা খনার ব্যাপারটা কেন ছাইপাশ বলা হয়, সেটার একটা লজিক আছে। সেটা হচ্ছে খনার বচন প্রায় কয়েক লক্ষ, এত বচন খনা দিচ্ছে, এটা বিশ্বাস হয় না। তো এরকম হতে পারে যে কিছু বচন হয়তো আসলেই আদৌ আদৌ খনাই দিছে, আর কিছু বচন হচ্ছে মানুষ নিজেরা বানায়, এটা খনার বচন গুলা চালায় দিছে, বুঝছেন ভাইয়া? জি ভাইয়া। যেমন কি এই যে উপকথার উদাহরণ কি, মায়ের উপর ঔষধ নাই, শুনছেন না এই কথা? হ্যাঁ। ওর টিচার মারলে কি বেহেশতে চলে যায়, এগুলো হচ্ছে উপকথা, যেগুলো প্রচলিত কথাবার্তা। আর আরেকটা আছে ব্রত কথা। ব্রত কথা হচ্ছে, ব্রত মানে কি সৎ, মানে সৎ মানে পজিটিভ কিছু বোঝায়। ব্রত মানে হচ্ছে যে পশু পাখির
ভয়েস দিয়ে, পশু পাখির মুখ দিয়ে যেসব ন্যায়পরায়ণতা যেসব মেসেজ দেওয়া হয় এগুলোর নাম হচ্ছে ব্রত কথা। তাহলে রূপকথা কি? রূপকথা রাজা রানীর গল্প বা দৈত্যর গল্প, মামদভূতের গল্প, এগুলো হচ্ছে রূপকথা, মানে বানানো গল্প। উপকথা গ্রাম বাংলায় প্রচলিত গল্প। আর ব্রত কথা হচ্ছে পশু পাখির মুখ দিয়ে যেসব ভালো ভালো কথা বেরোইছে। এক্সাম্পল দিতে পারবেন? ঈশপের গল্প ব্রত কথার আদর্শ উদাহরণ। ঈশপের গল্প পড়ছেন আপনারা? জি ভাইয়া প্রচুর। হ্যাঁ, তাহলে ঈশপের গল্প থেকে আমরা হচ্ছে ওটা হচ্ছে ব্রত কথা। সো দেখেন, উপকথা আর উপকথন এক না। উপকথা মানে কথনের বিপরীতে যা, আর উপকথা কি? গ্রাম বাংলায় প্রচলিত কথা, মানে কথার কাছাকাছি। কথা বলতে যদি আমরা একটা উন্নত কিছু বুঝাই, গ্রাম বাংলার কথা কি মানে ওরকম বড় কথা হইলো না। মানে কথা বলতে কিন্তু মানে শুধুমাত্র যে আমাদের মুখের বাক নিঃসৃত ধ্বনি এটাই কথা না। কথা বলতে হচ্ছে কথা মানে সাহিত্যের একটা উন্নত স্তর বুঝায়। যেমন কথা সাহিত্য মানে কি? মানুষের সাথে যেটা কমিউনিকেট করতে পারে যে যে সাহিত্য, সেটা হচ্ছে কি? কথা সাহিত্য, রাইট? দেখবেন বঙ্কিমচন্দ্রের মানে লিখা আপনার কাছে কখনোই কথা সাহিত্য মনে হবে না। বঙ্কিমচন্দ্রকে আপনি বলবেন ঔপন্যাসিক, কিন্তু কেউ বলতে শুনবেন না কথা সাহিত্যিক। কথা সাহিত্যিক কাদের নামে আগে শুনবেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কারণ সে মানে মানুষের সাথে কমিউনিকেট করতে পারতো। তারপর শুনবেন কি? হুমায়ুন আহমেদের আগে শুনবেন কথা সাহিত্যিক। ইমদাদুল হক মিলনের আগে শুনবেন কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলন। শুনছেন কিনা এই কথাগুলা? হ্যাঁ শুনছি। কথা হচ্ছে এমন ধরনের সাহিত্য যেটা হচ্ছে কি মানে আপনি কমিউনিকেট করতে পারবেন। তো যেটাই হোক, এখানে কথা আসলে ওই সেন্সে বোঝায় না, কথা বলতে কথাই বুঝিয়েছে। আর উপকথন মানে কি? কথার রেসপেক্টে যে কথা, সেটা হচ্ছে উপকথন। দুইটা মিলা হবে কি? এত কথা মানে আমি অনেক প্যাচাল পারি বাংলা ক্লাসে। কথোপকথন, বুঝছেন ভাইয়া? শোনেন, ব্যাকরণ শিখার সবচেয়ে কঠিন স্টেজ কি জানেন? এটার প্রতি ভালোবাসা তৈরি করা। এরপরে আপনি নিজে শিখবেন। আমি কি আপনার সব শিখে দিতে পারবো কিনা? কখনোই না। কত নিয়ম, কত ব্যতিক্রম, আমি জানি কতটুকু, আমি তো কিছু জানি না। ঠিক আছে? আপনার ছোটবেলা থেকে বাংলা ভালো লাগতো? উম মোটামুটি, মোটামুটি 9-10 এসা মানে সেন্সটা ভালো কাজ করছে। বোধ যোগ উদয়, বোধ উদয় হরে কি বলে? বোধোদয়। শুনছি না এটা এই কথা? বোধোদয়, রাইট? লাস্ট, আজকে ছেড়ে দিব। টাইপ হ্যাঁ, আমার সব লাল কলমের কালি শেষ হয়ে গেছে। এটা হচ্ছে স্বরে স্বরে আজকে শেষ। আমরা পরের দিন হচ্ছে এই পার্টটুকু শেষ করে ফেলবো। এটা হচ্ছে অ বা আয়ের সাথে যদি অ বা আয়ের সাথে যদি আমরা তখন উ আর দীর্ঘ যোগ করছি, রস্বই দীর্ঘ যোগ করছি, রস্ব দীর্ঘ যোগ করছি, এ ওই যোগ করছি, তাহলে বাকি থাকে কে বলেন তো ভাইয়া? রি হচ্ছে একটা যৌগিক স্বরধ্বনি, রি বাদ। বাকি 5 মানে 10টা, আমি বুঝায় বলতে পারছি না। 10টা স্বরধ্বনি আছে যারা হচ্ছে মৌলিক স্বরধ্বনি। সরি, মৌলিক স্বরধ্বনি 10টা না, অ্যাকচুয়ালি মৌলিক স্বরধ্বনি হচ্ছে 9টা। তো 9টা না 8টা, আমি তো ভুলে গেছি, কে বলতে পারবো? 7টা। 7টা কি কি? দীর্ঘ পর্যন্ত আর হচ্ছে কি? ভাইয়া হ্যালো? মৌলিক স্বরধ্বনি হুম। 7টা। আচ্ছা, 7টা কি কি? ভাইয়া স্বরে, স্বরে আর রস্বই, রস্যু, এ ও আর আচ্ছা, ও। হ্যাঁ ঠিক আছে, সরি। আচ্ছা, এগুলো কি মৌলিক স্বরধ্বনি নাকি রস্য স্বরধ্বনি? আচ্ছা যাই হোক, আমি একটা জিনিস ভুলে গেছি। তো যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি ওই গ্রামারটা আমি যে মনে করার পর আমি একটু দেখে তারপর বলবো। যেটা বলতে চাচ্ছিলাম, তুমি এটাকে 5টা গ্রুপে ভাগ করতে পারো। স্বরে স্বরে একটা গ্রুপ, রস্য দীর্ঘ একটা গ্রুপ, রস্য দীর্ঘ একটা গ্রুপ, আহ এ ওই একটা গ্রুপ, আর ও ও আরেকটা গ্রুপ। বুঝতে পারছেন? রি হচ্ছে আলাদা, রি হচ্ছে র যোগ রস্যই। তা এখন কথা হইতেছে, আমরা তো স্বরেও আর স্বরের সাথে যদি অ বা আ যোগ করি কি পাইতাম? আ পাইতাম না ভাইয়া? হ্যাঁ ই বা রস্বই যোগ করলে আমরা একটু আগে দেখছি, সেটা কি পেতাম? এ পাইতাম। ই রস্বই বা দীর্ঘ যোগ করলে এ পাইতাম, এটা হচ্ছে একটু আগে দেখছি। এ বা ওই যোগ করলে, সরি, রস্ব বা দীর্ঘ যোগ করলে কি পেতাম? ও পাইতাম, এটা একটু আগে দেখছি। এ বা ওই যোগ করলে কি পেতাম? ওই পাইতাম। আর ফাইনালি ও বা ও যোগ করলে পাবো হচ্ছে ও। কথা বুঝতে পারছি ভাইয়া? মনে থাকবে সবগুলা? হ্যালো? জি ভাইয়া চেষ্টা করবো। এগুলো মনে রাখবেন প্রত্যেকটা, মানে একটা পরে নোট লিখে ফেলবেন। স্বরেও বা স্বরের সাথে যত রকম ভাবে যতগুলো যুক্ত হতে পারে সবগুলো লিখবেন। তো আমি শেষ করি। অ যোগ ও, ও। অ যোগ ও, এটা হচ্ছে ও।
আ যোগ ও ও এবং আ যোগ ও ও। তো এখন দেখো আমরা এটা এক্সাম্পল যদি দেই, পরম যোগ ওষুধি, পরম যোগ ওষুধি, পরম ওষুধি, বুঝতে পারছো? পরম যোগ ওষুধি, পরম ওষুধি, সরি আমি ভুল বলতেছি, পরম ওষুধি, পরম যোগ ওষুধি, ও অযোগ ও কি হয়েছে? ও হয়ে গেছে না ভাইয়া? হ্যাঁ। জি ভাইয়া। আচ্ছা, এবার দেখো আমরা যদি অযোগ ও দিই, এটা একটা উদাহরণ যদি দেই, উত্তম যোগ ঔষধ, উত্তম যোগ ঔষধ, উত্তম ঔষধ, উত্তম ঔষধ, ঠিক আছে? আ যোগ ও যে ও হয়, জল যোগ ওকা, এটার মিনিংটা আমি অ্যাকচুয়ালি জানি না, সম্ভবত জলে বাস করে বা জল রিলেটেড কিছু, এটা হচ্ছে জলৌকা, সরি ও বলতেছি, জল যোগ ওকা হচ্ছে প্রথমটা, না এটা এক্সাম্পল না, এটার এক্সাম্পল একটু মনে করে নিই, দাঁড়ান। হ্যাঁ, নর্মালি দিই মহাযোগ ঔষধি, মহৌষধি, মহৌষধি। ফাইনালি যদি আমি মহাযোগ ওষুধ লিখি বা মহাযোগ ঔৎসুক্য, ঔৎসুক্য মানে কি? যেটার প্রতি আমাদের কিউরিসিটি আছে, এটা হচ্ছে মহোৎসুক্য, মহোৎসুক্য, বুঝতে পারছেন? তো এটার এক্সাম্পল বই থেকে একটু দেখেন, খুব বেশি নাই, যেমন আছে কি জল যোগ ওকা, এটা খুব ইম্পর্টেন্ট, জল যোগ ওকা হচ্ছে জলৌকা, ঠিক আছে? তারপর কি চিত্ত যোগ ঔদার্য, চিত্ত যোগ ঔদার্য, যার চিত্ত উদার, মানে এরকম একটা বিশেষণ, চিত্ত ঔদার্য, ঠিক আছে? মনে রাখবেন। বাকিগুলো বই থেকে পড়ে নিন, বা যে কোনো একটা ভালো গ্রামার বই থেকে, অবশ্যই আপনাদের বই থেকে না, যে কোনো একটা ভালো গ্রামার বই থেকে একটু এই উদাহরণগুলো দেখবেন। তাহলে আমি যদি একবার শেষ করি, আজকে আমরা কি কি পড়ছি? আমরা স্বরেয় যোগ স্বরেয়ার সবগুলা কেস করে ফেলছি, তাই না? স্বরেয় কিংবা স্বরের সাথে আপনারা একটু শেষ করেন, রিভাইজ করি ক্লাসের শেষ শেষ মুহূর্তে। যদি আমি বলি স্বরেয় কিংবা স্বরেয়ার সাথে যদি অ কিংবা আ যোগ করি, আমরা কি পাইতাম ভাইয়া? অ বা আয়ের সাথে যদি অ বা আ যোগ করতাম, আ রস্বই বা দীর্ঘই যোগ করলে কি পাইতাম? ই রস্বই বা দীর্ঘ ই। দীর্ঘইর সাথে এ এ সদা যোগ ইব, সদেব, বুঝতে ও পারছেন? হ্যাঁ ভাইয়া, হ্যাঁ হ্যাঁ। এই দেখছেন, মনে থাকবে না অ্যাকচুয়ালি। শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা পড়ছি না আমরা, অয়ে ইয়ে এ হয়েছে শুভেচ্ছাতে জানা। হ্যাঁ। আচ্ছা, এরপর দেখেন আর কি পড়ছি, উ কিংবা দীর্ঘ উ, দীর্ঘ ও, ও উ কিংবা দীর্ঘ, নর যোগ উত্তম, নরোত্তম, ও, এ বা ওই, এ বা ওই, ওই, রাইট? আর ফাইনালি পড়লাম কি, ও বা ও, এখান থেকে ও। বুঝতে পারছি ভাই জিনিসটা? মনে থাকবে এই সবগুলো এক্সাম্পল একেবারে, মানে ভালো করে পড়ে, মানে যেন আর কখনো না ভুলেন, এই অবস্থা নিয়ে যাবেন। কথা বুঝতে পারতেছেন? জি ভাইয়া। তাহলে নেক্সট ক্লাসে আমরা হচ্ছে রস্বই বা দীর্ঘইর সাথে যা যা যোগ করা যায় সবগুলা চেক করে করে দেখবো। ওকে, ক্লিয়ার ভাইয়া? ভাইয়া বলেন ভাইয়া। ভাইয়া আমাদের নেক্সট ক্লাসটা কি নেক্সট উইকে মানডেতেই হবে? না 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 না, এই উইকে নিবো। আমি একটু একটু দেখে নেই, আমি একটু টাইমটা দেখি, বুধবার নিতে পারি, তোমার জানাবো। হ্যাঁ ভাইয়া ওকে এই টাইমে ভাইয়া আমার একটা ফ্রেন্ডের অনেক সমস্যা হয়। ভাইয়া, আমি মানে এতগুলা ক্লাসের পরে সাইদুর তো আমার ক্লাস দিতেই আছে, আমি কিভাবে টাইম বের করবো বলো তো? তাহলে একটু পিছিয়ে দেওয়া যেতে পারে,
9টার জায়গায় হয়তো বা 10টায় দেওয়া যেতে পারে, এইটুকু করতে পারবো। না ভাইয়া 9টাই থাক। আচ্ছা ঠিক আছে আপু, তাহলে আমরা সবাই রেকর্ডিংটা দেখে নিব, আমি দিয়ে দিব রেকর্ডিংটা, আবার দেখো বাসায়, আর এইসব লেকচারও দিয়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম ভাইয়া।